আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম কেমিস্ট্রি সেকেন্ড পেপারের একটি অধ্যায়ের ওয়ান শট ক্লাসে। যে অধ্যায়টির নাম হচ্ছে পরিমাণগত রসায়ন। এই অধ্যায়ের এটা হচ্ছে এমসিকিউ পার্ট 1, অর্থাৎ এই পার্ট 1-এ আমরা বিভিন্ন টাইপের এমসিকিউ নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের মোটামুটি এমসিকিউ সম্পর্কে ধারণা জন্মায় এবং সাথেও তোমার একটা পারফেক্ট এই অধ্যায়ের উপর অর্ধ প্রস্তুতি হয়ে যায় এবং পরবর্তী অর্ধ প্রস্তুতিটা পূর্ণ প্রস্তুতিতে যদি রূপান্তর করতে যাও, তোমাদের এমসিকিউ পার্ট 2টাও দেখা লাগবে। তাহলে তোমার এই পরিমাণগত রসায়ন অধ্যায়ের উপর এমসিকিউ নিয়ে ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না, মোটামুটি একটা প্র্যাকটিস হয়ে যাবে। এই অধ্যায়টা তুমি বুঝতে পারতেছো বেশি ম্যাথমেটিক্যাল, এই অধ্যায়টা অনেক বেশি ম্যাথমেটিক্যাল, থিওরি খুব কম। তো দ্যাটস ওয়াই আর কি তুমি যখন এই অধ্যায়টা এখন ক্লাস করতেছো, যেহেতু অবশ্যই ক্যালকুলেটর নিয়েও বসে থাকো এবং খাতা কলম নিয়ে রেডি থেকো। তাহলে দেখো, আমরা প্রথম যে এমসিকিউটা সলভ করব পরিমাণগত রসায়নের, এসিটিপি গ্যাসের মোলার আয়তন কত। তো এসিটিপি স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এটাতে হচ্ছে তোমার মোলার আয়তন, একটা আয়তন হচ্ছে ফিক্স থাকে এই পরিবেশের জন্য। সেটা কত বলো তো? সেটা হচ্ছে, দেখো তুমি ক্লাস 9-10-এ যেমন এসটিপি পড়ছো, ইন্টারে এসেও এসটিপির সাথে এসএটিপিও পড়তেছো, তাই না? ইন্টারে এসটিপি পড়ছো যেখানে দেখছিলা 22.4 লিটার, আর যখন তুমি ইন্টারে এসে এসএটিপি পড়তেছো ওটার একটা নির্দিষ্ট মান আছে, কিন্তু ওই মানটা আসলে তোমার একটু খেয়াল রাখা লাগবে। ওইটা হচ্ছে 24.789 লিটার। কত? 24.789 লিটার। এখানে দেখো, তুমি অনেকে হয়তো বা 24.8 দাগাই দিতে পারো, বাট এটা কিন্তু আনসার হবে না। আনসার যেটা অ্যাকুরেট, যেটা ওইটাই তোমাকে দাগাতে হবে। সেটা কত? 24.789 লিটার। তাহলে এটাই হবে কি আমার আনসার। ওকে। আর যদি এসটিপি বলতো, এসটিপি তো আমরা অলরেডি জানি, এসটিপিতে হচ্ছে ভিটা কত? 22.4 লিটার, 22.4 লিটার। ওকে, অলরাইট। এরপরে কোশ্চেনটা, এসটিপিতে 3.2 গ্রাম একটি গ্যাস 2.24 লিটার আয়তন দখল করলে গ্যাসটি কি হতে পারে? আচ্ছা, এই টাইপের ম্যাথগুলো আমরা কিভাবে সলভ করব, তোমাকে হচ্ছে আমরা আমাদের যে মোলের সিকোয়েন্সের একটা সূত্র আছে না, ওখানে নিয়ে যাই। তো ওই সিকোয়েন্সটা কী ছিল দেখো, আমি এখানে লিখি ছোট করে, যে এন ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়াল টু এস ভি, যেখানে ভিটা লিটারে, আমি লিটার দিয়ে ইউজ করি। n equal to w by m equal to sv divided by v by 22.4 লিটার। এই সূত্রটা ইউজ হয় যখন এসটিপির কথা বলে, ইকুয়াল টু v divided by 24.789 লিটার। এই সূত্রটা কখন ইউজ করবো? যখন এসটিপি বলবে। তার সাথে আমরা কেমিস্ট্রি ফার্স্ট পেপারে এই সূত্রটা দেখছি, পিভি ইকুয়াল টু এনআরটি। তাহলে এন ইকুয়াল টু কী হবে? পিভি ডিভাইডেড বাই আর টি। এই পুরো সূত্রের যে সিকোয়েন্সটা, ওই সিকোয়েন্সটা যদি আমার মাথায় থাকে, তাহলে আমরা অনেক টাইপের ম্যাথে আসলে সমাধান করতে পারবো। তারপরে ইকুয়াল টু হচ্ছে, আমরা তড়িৎ রসায়নে আরেকটা সূত্র পড়েছিলাম, আইটি ডিভাইডেড বাই কি? ই এফ। আইটি ডিভাইডেড বাই ই এফ। আরেকটা সূত্র বলো তো ওইটা কি? ওইটা হচ্ছে নিচে লিখে দিচ্ছি, ওইটা হচ্ছে এন ডিভাইডেড বাই এন এ। এনটা হচ্ছে অনুসংখ্যা বা পরমাণু সংখ্যা বা আয়নের সংখ্যা, প্রশ্নের যেটা দেওয়া থাকবে ওটার উপর ডিপেন্ডেন্ট। এন এটা হচ্ছে অ্যাভোগাড্রো নাম্বার, 6.602 ইন্টু 10⁻23। অণু হইলে অণু, পরমাণু হলে পরমাণু, আয়ন হলে আয়ন। ডাব্লিউটা আমরা জানি গ্রাম এককে ভর, এমটা হচ্ছে অণুর জন্য আণবিক ভর, পরমাণুর জন্য পারমাণবিক ভর, এসটা হচ্ছে মোলারিটি বা ঘনমাত্রা, ভিটা হচ্ছে আয়তন, পি দিয়ে হচ্ছে প্রেশার, ভি তো বললামই আয়তন, আর দিয়ে হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, যেটা লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিনের জন্য 0.0821। টিটা হচ্ছে টেম্পারেচার, আইটা হচ্ছে আমরা জানি তড়িৎ প্রবাহ, টিটা টাইম, এটা হচ্ছে ফ্যারাডের, যেটার নাম হচ্ছে তোমার হচ্ছে মান ফিক্স 96500 কুলম, আর ই তো হচ্ছে তোমার কতগুলি ইলেকট্রনে আদান প্রদান হচ্ছে ওটা। ওকে, এই পুরো সূত্রের সিকোয়েন্সটা মাথায় রাখলে আমি যে কোনো ম্যাথ করতে পারবো। আমার হচ্ছে যে কোনো একপাক্ষিক ম্যাথ আমি ইজিলি করতে পারবো। একপাক্ষিক বলতে ধরো তোমার শুধুমাত্র কোনো একটা যৌগের কথা দেয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলার ইনফরমেশন যাই দেয়া থাকুক, আমি যে কোনো একটা কনভার্ট করতে পারবো। দেখো আমরা কীভাবে কনভার্ট করি, এই সূত্রটা জাস্ট একটু মাথায় রাখো, ঠিক আছে? যে এন ইকুয়াল টু ডাব্লিউ বাই এম, এন ইকুয়াল টু এস ভি, এন ইকুয়াল টু ভি বাই 22.4 লিটার, এন ইকুয়াল টু পিভি বাই আর টি। এন ইকুয়াল টু যেমন এগুলো লিখতে পারি, তেমনি এক একটা সূত্র ইকুয়াল টু আরেকটা সূত্র লিখতে পারি, যেমন ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এস ভি, ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন এ, ডাব্লিউ বাই এম ইকুয়াল টু ভি বাই 22.4 লিটার। তো এগুলো লিখতে পারি। তো আমরা আমাদের আগে যে কোশ্চেনটা ছিল ওটাতে আমরা আগে চলে যাই। তোমরা অবশ্যই যখন এই ক্লাসটা করবা, অবশ্যই
তোমার হচ্ছে ক্যালকুলেটরটা নিয়ে বসবা, ঠিক আছে, কারণ এখানে প্রচুর ক্যালকুলেশন করা লাগবে আমাদের। এখন দেখো পরবর্তী কোশ্চেনটা এসটিপিতে, তার মানে এসটিপির কথা বলে দেয়া আছে 3.2 গ্রাম একটি গ্যাস 2.24 লিটার আয়তন দখল করে গ্যাসটি হতে পারে, কি হবে? আইডেন্টিফাই করব কিভাবে? আগে দেখো কি কি দেয়া আছে। ডাব্লিউ দেয়া আছে 3.2 গ্রাম, লেখো। ভি দেয়া আছে 2.24 লিটার। ডাব্লিউ দেয়া আছে আর ভি দেয়া আছে, আমার বের করতে হবে গ্যাসটি কি হতে পারে। আছে গ্যাস কোনটা হতে পারে এটা ডিপেন্ড করে গ্যাসের আণবিক ভরটা যদি আমি জানি তাহলে বের করতে পারবো এই চারটার মধ্যে কোনটা হবে, অর্থাৎ এমটা আমাকে বের করতে হবে। তাহলে আমি কোন সূত্র নিব বলো তো? আমি ডাব্লিউ বাই এম, এই সূত্রটা আমরা জানি, ডাব্লিউ বাই এম ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই 22.4 লিটার। যেহেতু এসটিপিতে বলছে আমি এই সূত্রটা ইউজ করতে পারবো। এখান থেকে এমটা বের করব। তাহলে সুতরাং এমটা যদি বের করি 22.4 লিটারটাকে এই সাইডে পাঠাও, এমটাকে ওই সাইডে পাঠাও, ভিটাকে এই সাইডে আনো। তাহলে ডাব্লিউ ইন্টু 22.4 ডিভাইডেড বাই 2.24। এখন ডাব্লিউর মানটা কত? ডাব্লিউর মানটা তো 3.2, তাহলে 3.2, আর এখানে যদি এটা কাটাকাটি করো তাহলে এখানে আসবে 10, তাহলে 3.2 ইন্টু 10, তাহলে এটা আসে 32 গ্রাম পার মোল, যেটা হচ্ছে আণবিক ভর বা পারমাণবিক ভরের একক। তাহলে 32 এখানে কোনটা মিলবে? 32 বোঝা যাচ্ছে যে 32 হবে এখানে অক্সিজেন, কারণ একটা অক্সিজেনের ভর কত বলো তো? 16, তাহলে দুইটা অক্সিজেন ভর কত হবে? 32, তাহলে এখানে আনসার হবে 32। পরের কোশ্চেনটাতে যাই। 0.6 গ্রাম পানিতে অণুর সংখ্যা কত? কি চাইছে? অণু, কিন্তু অণুর সংখ্যা চাইছে 0.6 গ্রাম পানি, তাহলে H2 এর কথা বলছে তাই না? তাহলে অণুর সংখ্যা মানে N এর মান চাইছে। যেহেতু পানির কথা বলে দেয়া আছে, পানিও একটা অণু, তো অণুর সংখ্যা বের করতে বলছে। তাহলে কেমনে বের করবো? দেখো আমরা কি কি দেয়া আছে এখানে। ডাব্লিউটা দেয়া আছে, ডাব্লিউ দেয়া আছে 0.6 গ্রাম, গ্রাম এককে ভর। তাহলে আমরা জানি ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইকুয়াল টু এন বাই এন, যে সূত্র সিকোয়েন্সটা লিখছিলাম। তাহলে বের করতে হবে অণুর সংখ্যা, এন এর মানটা। তাহলে সুতরাং এন ইকুয়াল টু হবে, এন এটাকে ওই সাইডে পাঠাও, তাহলে ডাব্লিউ ইন্টু এন এ ডিভাইডেড বাই এম। তাহলে পানির আণবিক ভরটা নিচে লিখবো, আমরা জানি 18, তাই না? ডাব্লিউটা হচ্ছে এখানে 0.6, আর অ্যাভোগাড্রো নাম্বার আমরা সবাই জানি 6.02 ইন্টু 10⁻23। তাহলে আমরা একটু ক্যালকুলেট করি এটা কত আসে। 0.6 ইন্টু 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই হচ্ছে 18, তাহলে এটা আসবে 2.0066 ইন্টু 10⁻22। তাহলে এই যে এটাই অ্যান্সার। 2.01 ইন্টু 10⁻22 না, এখানে কিন্তু 23 দেয়া আছে, এটা হবে না, 22 লাগবে। এই যে এটাই অ্যান্সার। দেখছো এখানে কিন্তু একটু কনফিউজ করার জন্য 22 23 দিয়ে দিয়েছে। তো উত্তেজনাবশক আবার 23 যদি দাগাই দিই তাহলে কিন্তু আমার ভুল হয়ে যেত। তো আমি ক্যালকুলেটরে দেখছি 22, তাহলে আমি 22টাই দাগাবো, ঠিক আছে? পরবর্তী কোশ্চেনটাতে যাই। 14 গ্রাম নাইট্রোজেন গ্যাসে কতটি অণু বিদ্যমান? এই যে অণুর সংখ্যা চাইছে তাই না? 14 গ্রাম নাইট্রোজেন গ্যাস, তাহলে এখানে ডাব্লিউটা হচ্ছে 14 গ্রাম, রাইট? ডাব্লিউটা হচ্ছে 14 গ্রাম, আর হচ্ছে এখানে অণুর সংখ্যা চাইছে, এন এর মান চাইছে। তাহলে আমরা আবার সেম সূত্র, ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন এ। তাহলে সুতরাং এন এর মান যদি বের করতে হয়, এন ইকুয়াল টু হবে ডাব্লিউ ইন্টু এন এ ডিভাইডেড বাই এম। তাহলে ডাব্লিউ হচ্ছে এখানে 14, আর এন এ হচ্ছে 6.02 ইন্টু 10⁻23। যেমন আগের সূত্রটাতে আমরা কিন্তু সেম সূত্র ইউজ করছি, ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন বাই এন এ, এখানেও সেম। আর এমটা কি হবে? নাইট্রোজেনের আণবিক ভর। এখানে নাইট্রোজেন অণু আছে, কিন্তু একটা নাইট্রোজেনের ভর কত বলো তো? 14, তাহলে দুইটা কত হবে? 28। তাহলে এটা কত হবে বলো তো? এটার আনসার হবে তোমার 3.01 ইন্টু 10⁻23। তাহলে এই যে এটাই হচ্ছে আনসার, 3.01 ইন্টু 10⁻23। ওকে, পরবর্তী কোশ্চেনটাতে যাই। 2 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কার্বনের পরমাণুর সংখ্যা কত? এখানে কিন্তু অণু থেকে পরমাণুর সংখ্যা চাইছে, খেয়াল করছো? অণু দেয়া আছে, চাইছে পরমাণুর সংখ্যা। তাহলে এটা কেমনে বের করবো? তুমি আগে বের করবা যে 2 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটা অণু আছে। তুমি আগে বের করবা 2 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটা অণু আছে, এরপরে তুমি পরমাণুর সংখ্যা বের করবা, ঠিক আছে? তো সবাই এটা অণুর সংখ্যা বের করে আনসার দাগাই দিও না, কিন্তু এখানে চাইছে পরমাণুর সংখ্যা, কার্বন পরমাণু। তাহলে আগে অণুর সংখ্যা বের করি, 2 গ্রাম কার্বন ডাই অক্সাইডে কতটা অণু আছে। তাহলে দেখো আমরা এখানে ডাব্লিউটা ধরে নেই, ডাব্লিউ দেয়া আছে 2 গ্রাম, আর আমরা জানি কার্বন ডাই অক্সাইডের ভর কত? 44 গ্রাম। আর এখানে হচ্ছে এনটা বের করব, কিসের এন? কার্বন ডাই অক্সাইডের এন। আর আমরা হচ্ছে এন এর মান তো জানি, তাহলে ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন ডিভাইডেড বাই এন এ। তাহলে সুতরাং এন অফ কার্বন ডাই অক্সাইড, তাহলে কত হবে এটা? এটা হচ্ছে ডাব্লিউ ইন্টু এন এ ডিভাইডেড বাই এম।
তাহলে W হচ্ছে 2 আর এটা 6.02 ইন্টু 10⁻23। আর এখানে নিচে কত হবে? নিচে হচ্ছে 44। তাহলে আমরা এটা হিসাব করি, দেখি এটা কত আসে। 6.02 ইন্টু 10⁻23 ডিভাইডেড বাই 22, 22 আর কি, 2 44 কাটাকাটি করলে 22 আসে। তাহলে এটা আসে 2.73 ইন্টু 10⁻22t, অর্থাৎ কার্বন 2 গ্রাম কার্বন ডাইঅক্সাইড অণু, 2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে এতটি অণু আছে। তাহলে এখন বের করতে হবে এতটি অণুর মধ্যে কয়টা পরমাণু আছে। ঠিক আছে, কেমনে বের করবো দেখো। আমরা জানি যে একটি কার্বন ডাইঅক্সাইড অণুতে পরমাণু কয়টা আছে? একটা কার্বন পরমাণু। একটি কার্বন পরমাণু, একটা কার্বন ডাইঅক্সাইড অণুতে একটাই কার্বন পরমাণু আছে না, এই যে একটাই কার্বন। তাহলে এতগুলোতে কত হবে? এই যে 2.736 ইন্টু 10⁻22 কত হবে? তাহলে সেম হবে। তাহলে কার্বন পরমাণু, একটা কার্বন ডাইঅক্সাইড অণুতে যদি একটা কার্বন পরমাণু থাকে, তাহলে এতগুলা কার্বন ডাইঅক্সাইড অণুতে এতগুলা পরমাণুই থাকবে, কার্বন ডাইঅক্সাইড পরমাণুই থাকবে, যেহেতু কার্বন ডাইঅক্সাইড একটাই আছে। একটা কার্বন ডাইঅক্সাইড অণুতে একটা কার্বন পরমাণু আছে, তাহলে এতগুলা কার্বন ডাইঅক্সাইড অণুতে এতগুলা কার্বন ডাইঅক্সাইড পরমাণুই থাকবে। তাহলে এইটাই আনসার হবে আর কি। ঠিক আছে, এইটাই আনসার হবে, কার্বন পরমাণু। তাহলে দেখি এটা কোথায় আছে অপশনটা, এটা আছে কিনা। 2.736 ইন্টু 10⁻22, এই যে 2.73 ইন্টু 10⁻22, এটাই হবে আমার আনসার। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। পরবর্তীতে, অর্ধমোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরমাণুর সংখ্যা কত? অর্থাৎ এখানে অণু আছে, অণু থেকে আবার অক্সিজেন পরমাণুর সংখ্যা চাইছে, অণু থেকে পরমাণুর সংখ্যা চাইছে। তাহলে কিভাবে বের করবো? এখানে আগে দেয়া আছে, দেখো একটা, আগেরটায় গ্রাম দেয়া ছিল, এবারটা কিন্তু গ্রাম না, মোলে দেয়া আছে। অর্ধমোল মানে কি? এন এর মান 0.5 মোল, তাই না? এন এর মান 0.5 মোল। তাহলে এখন দেখতে হবে যে অর্ধমোলে আসলে কার্বন ডাইঅক্সাইডের অণু কয়টা আছে। ঠিক আছে, অর্ধমোলে যতগুলো কার্বন ডাইঅক্সাইড অণু আছে ওখান থেকে আমরা অক্সিজেনের পরমাণু হিসাব করব। আগে দেখি অর্ধমোল অর্থাৎ 0.5 মোলে কয়টা কার্বন ডাইঅক্সাইড কি আছে? অণু আছে। তাহলে আমরা জানি তো n ইকুয়াল টু n ডিভাইডেড বাই n a, এখানে nটা হবে কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমি যদি nটা বের করি, n অফ কার্বন ডাইঅক্সাইড, তাহলে এখানে হবে n ইন্টু na, তাই না? তাহলে যেখানে n হচ্ছে 0.5 আর এটা হচ্ছে কত? 6.02 ইন্টু 10⁻23। তাহলে এটা কত আসবে দেখো ক্যালকুলেটারে, এটা আসবে 3.01 ইন্টু 10⁻23। এটা কিসের আনসার? এটা হচ্ছে এতটি কার্বন ডাইঅক্সাইড অণু। কিন্তু এখানে তো কার্বন ডাইঅক্সাইড অণু চাই না, এখানে চাইছে অক্সিজেন পরমাণু। তাহলে আমি লিখব যে একটা কার্বন ডাইঅক্সাইড অণু কয়টা পরমাণু থাকে দেখো তো। কি পরমাণু? শুধু পরমাণু বলছে না, অক্সিজেনের কথা বলছে। তাহলে অক্সিজেন কয়টা আছে এখানে? দুইটা। তাহলে একটা কার্বন ডাইঅক্সাইড অণুতে দুইটি অক্সিজেন পরমাণু আছে, দুইটি অক্সিজেন পরমাণু। তাহলে এতগুলোতে কয়টা থাকবে? তাহলে 3.01 ইন্টু 10⁻23টি কার্বন ডাইঅক্সাইড অণু ইকুয়াল টু হবে যে 2 দ্বারা গুণ দিবা, 2 ইন্টু 3.01 ইন্টু 10⁻23। তাহলে এটা গুণ করলে দেখবা 6.02 ইন্টু 10⁻23টি অক্সিজেন পরমাণু পেয়ে যাবা, অক্সিজেন পরমাণু। তাহলে এটা দেখি কোথায় আসে, এই যে এটা 6.02 ইন্টু 10⁻23, এটাই হচ্ছে আমার আনসার। তো এটা একটু খেয়াল রাখো, এখানে কিন্তু অণুর সংখ্যা চাই নাই, অক্সিজেন পরমাণুর কথা বলছে। তাহলে একটা কার্বন ডাইঅক্সাইড অণুতে যদি দুইটা অক্সিজেন পরমাণু থাকে, তাহলে এতগুলা কার্বন ডাইঅক্সাইড অণুতে কয়টা পরমাণু থাকবে, এটা আমরা বের করছি। ওকে, একটি অক্সিজেন পরমাণুর ভর কত? কয়টা অক্সিজেন পরমাণুর কথা বলছে? একটা অক্সিজেন পরমাণু। আচ্ছা, তাহলে এটা ভর মানে ডাব্লিউ চাইছে, তাই না? পরমাণুর ভর গ্রাম এককে ডাব্লিউ বের করতে বলছে। তাহলে কেমনে বের করবো? একটা অক্সিজেন, তার মানে এন অফ অক্সিজেন হচ্ছে একটা অক্সিজেন পরমাণু, আর এম অফ অক্সিজেন কত? 16। একটা অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর কত? 16, তাই না? তাহলে আমি এখন ডাব্লিউটা কেমনে বের করবো? আমরা জানি ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এন ডিভাইডেড বাই কি? এন এ। তাহলে আমার লাগবে এই এন এটা, আমার লাগবে হচ্ছে ডাব্লিউটা, ডাব্লিউ অফ অক্সিজেন, তাই না? এটা লাগবে। তাহলে ডাব্লিউটা যদি সাইডে রাখি, তাহলে এন ইন্টু এম ডিভাইডেড বাই এন এ। তাহলে এখানে এন অফ অক্সিজেন কয়টা? একটা, ইন্টু এম অফ অক্সিজেন কত? 16। আর এখানে হচ্ছে এন এ অ্যাভোগাড্রো নাম্বার 6.02 ইন্টু 10⁻23টি অক্সিজেন পরমাণু, তাই না? তাহলে এটা ক্যালকুলেট করো, দেখো কত আসে। এটা ক্যালকুলেশন করি, তাহলে আমার আনসারটা কত আসে আমি একটু এখানে লিখি। তাহলে উপরে হচ্ছে 16, নিচে হচ্ছে 6.02
ইন্টু 10⁻23, এটা আসবে 2.65 ইন্টু 10⁻⁻23 গ্রাম। তাহলে দেখি এটা কোথায় আসে, যে 2.65 এর কাছাকাছি, 2.66 ইন্টু 10⁻23, এটাই আনসার। ঠিক আছে, তাহলে নিচে আমরা দেখলাম যে একটা অক্সিজেন পরমাণুর ভর ডাব্লিউর মান 1 × 16 ডিভাইডেড বাই 6.02 ইন্টু 10⁻23। ওকে, তাহলে যেটা আসবে ওটাই আমার আনসার। এরপরে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর কত? আচ্ছা, এই টাইপের আমরা এতক্ষণ যে ম্যাথগুলো করলাম এগুলো কিন্তু সব একপাক্ষিক ম্যাথ ছিল। একপাক্ষিক বলতে তোমার হচ্ছে একজনের ইনফরমেশন দেয়া ছিল, পানি, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন, এইগুলা। এখন যে ম্যাথগুলো করবো এখানে দুই পাক্ষিক, দ্বিপাক্ষিক। মানে কি, মানে হচ্ছে একটা থেকে আরেকটা, অর্থাৎ বিক্রিয়ক থেকে উৎপাদ অথবা উৎপাদ থেকে বিক্রিয়ক। এই ম্যাথগুলো করতে হলে তোমাকে অবশ্যই বিক্রিয়াগুলো একটু জানা লাগবে। তুমি অলরেডি সিকিউর জন্য অনেক টাইপের বিক্রিয়া প্র্যাকটিস করছো না, ওইগুলো করলেই মোটামুটি এনাফ তোমার এমসিকিউর জন্য, বুঝতে পারছো? তো আর এই বিক্রিয়াগুলো তোমার চেনা পরিচিত, খুব অপরিচিত বিক্রিয়া না। তো এগুলো আমরা কীভাবে বের করব? খুব ইজিলি আমরা বের করতে পারি। তো এর জন্য আমাদের রিয়াকশনগুলো জানা লাগবে আর কোশ্চেনটা একটু ভালো করে বোঝা লাগবে যে কী চাইছে। ওকে, তাহলে আমরা একটু দেখি। এক পক্ষ থেকে আরেক পক্ষ, অর্থাৎ এই টাইপের ম্যাথগুলো হচ্ছে ঐকিক নিয়ম টাইপের ম্যাথ। এক পক্ষ থেকে আরেক পক্ষ কীভাবে যাওয়া যায়, তো আমি খুব সহজে ভাইয়া তোমাদেরকে বুঝাই দিব। দেখো এখানে বলছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটের তাপীয় বিয়োজনে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডের ভর কত? অর্থাৎ 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনকে যদি তুমি তাপ দাও তাহলে কতটুকু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, এটাই বের করতে বলছে। তাহলে আমি আগে বিক্রিয়াটা লিখে ফেলি। কি বলো? বিক্রিয়াটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট, এটাকে তাপ দিব, ফলে উৎপন্ন হবে ক্যালসিয়াম অক্সাইড, আর উৎপন্ন হবে কি? কার্বন ডাইঅক্সাইড। সবার আগে একটা কাজ করবা, যেটা আমি সবসময় স্টুডেন্টকে বলি, তুমি না মোলটাতে নিয়ে নিবা। মোলে নিলে মোল থেকে যে কোনো জায়গায় যাওয়া যায়। ঠিক আছে, আমরা জানি 1 মোল মানে কোনো অণুর আণবিক ভর বোঝায়, 1 মোল মানে কোনো পরমাণুর পারমাণবিক ভর বোঝায়, 1 মোল মানে এসটিপিতে 22.4 লিটার বোঝায়, 1 মোল অণু মানে 6.02 ইন্টু 10⁻23 অণুর সংখ্যা বোঝায়। তাই মোল থেকে যে কোনো জায়গায় যাওয়াটা ইজি। তাই কোশ্চেন পড়ে পড়ে তুমি ইজিলি আইডেন্টিফাই করতে পারবে যে কী বের করতে বলতেছে। তাহলে আমি এখানে লিখি যে ক্যালসিয়াম কার্বনেট, এখানে সমতাকরণ করলে দেখবো সব জায়গায় ঠিক আছে, সমতাকরণের কোনো প্রয়োজন নাই। এটা কয় মোল আছে? 1 মোল। তাহলে লেখো 1 মোল। ক্যালসিয়াম অক্সাইড 1 মোল, কার্বন ডাইঅক্সাইড 1 মোল। এখন তুমি কার কার সম্পর্ক বের করতে বলছে এটা আগে দেখো। ক্যালসিয়াম কার্বনেটের সম্পর্ক চাইছে, এই যে ক্যালসিয়াম, এখানে টিক দাও। কার্বন ডাইঅক্সাইডের সম্পর্ক চাইছে, কার্বন ডাইঅক্সাইডের টিক দাও। তাহলে তোমার এইটা আর এটা নিয়ে কাজ করতে হবে, ক্যালসিয়াম কার্বনেট, চুনাপাথর আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এই দুইটা নিয়ে তোমার খেলা বা কাজ। তাহলে আমি এখন কি করব? পরবর্তী কাজ হচ্ছে তোমার কি বের করতে হবে? কার্বন ডাইঅক্সাইড বের করতে হবে। তাহলে এটা বের করতে হবে। এটা কিসে বের করতে হবে? গ্রামে। কিসে বের করতে হবে? গ্রামে। আর যেটা দেয়া আছে ওটা কিসে দেয়া আছে? গ্রামে। তাহলে দুইটাকেই গ্রামে কনভার্ট করবা, মোল দুইটাকেই কি করবা? গ্রামে কনভার্ট করবা। এই যে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে গ্রামে কনভার্ট করলে কত হয়? তার আণবিক ভর। আর ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর হিসাব করে দেখবে 100 গ্রাম আসতেছে, 100 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর হিসাব করে দেখবা 44 গ্রাম আসতেছে। তাহলে গ্রাম গ্রাম দুইটাকে কেন নিলাম? কারণ এখানেও গ্রাম দেওয়া আছে, চুনাপাথরের ইনফরমেশন চাইছেও কার্বন ডাইঅক্সাইডের ইনফরমেশন কিসে? গ্রামে। তাহলে এখান থেকে বোঝা যায় যে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে আমি পাবো কতটুকু? 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। বের করতে বলছে 50 গ্রামে কত পাবো। তাহলে চলো এখানে লিখে ফেলি, এখানে লিখি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে পাবো 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, বা উৎপন্ন হয় 44। তাহলে 50 গ্রাম থেকে কত? তাহলে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে, ওই যে ঐকিক নিয়ম, তাহলে 50টা উপরে যাবে, 50 × 44 ডিভাইডেড বাই 100। এটা ক্যালকুলেশন করলে দেখবা মুখে মুখে করা যায়। 50কে 100 দ্বারা কাটো 2, আর 2কে 40 দ্বারা কাটো 22, তাহলে 22 হবে আনসার। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছি। দেখবা বাকিগুলো এইভাবে সিম্পলি করে ফেলবো। পরে কোশ্চেনটা বলছে ক্যালসিয়াম কার্বনেট নিয়েই 10 গ্রাম বিশুদ্ধ ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়। তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করা লাগবে, আর কার্বন ডাইঅক্সাইড, তাহলে এটার আর এটার বিক্রিয়াটা জানা লাগবে। আগের বিক্রিয়াটার মতোই ক্যালসিয়াম কার্বনেট বসাও, এটাকে উত্তপ্ত মানে তাপ দাও, তাহলে এখানে পাবা ক্যালসিয়াম অক্সাইড আর কি? কার্বন ডাইঅক্সাইড। আবার বলতেছি এখানে 1 মোল 1 মোল 1 মোল, তাহলে আগে দেখবা কাকে নিয়ে কাজ করবা? এটা আর এটা। তাহলে এটা মোলে নিয়ে নিই, এটা 1 মোল, এটাও 1 মোল। ওইটা নিয়ে কাজ নাই, ক্যালসিয়াম অক্সাইড নিয়ে কাজ নাই, ওটাকে আমি লিখতেছি না। তাহলে এইটা কিসে দেয়া আছে? গ্রামে দেয়া আছে ইনফরমেশন। তাহলে এই 1 মোলটাকে গ্রামে কনভার্ট করো। 1 মোল মানে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট। হ্যাঁ, 1 মোল মানে কত? 100 গ্রাম। তারপরে তুমি একটু দেখবা
যে কার্বন ডাইঅক্সাইড ইনফরমেশনে কিসের চাইছে, বলছে এসটিপিতে কত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাস পাওয়া যায়। তো এখন এটা কত লিটার আয়তন চাইছে, তাই না? তাহলে এটাকেও আয়তনে কনভার্ট করবা। তাহলে 1 মোল এসটিপিতে কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? 22.4 লিটার, 4 লিটার। তাহলে 100 গ্রাম, দেখো আমি মোলটাকে এটাতে গ্রামে কনভার্ট করছি, এই মোলটাকে আয়তনে কনভার্ট করছি। কেন? কারণ আমার আয়তন চাইছে কত লিটার, আর এসটিপিতে বলে দেওয়া আছে। তাই 1 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? এসটিপিতে 22.4 লিটার। তাহলে 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনের থেকে আমরা পাবো 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড। তাহলে কত চাইছে এখানে? 10 গ্রাম। 10 গ্রাম থেকে কত পাবো? তাহলে 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনের থেকে আমরা পাবো 10 ইন্টু 22.4 ডিভাইডেড বাই 100। তাহলে কাটাকাটি করলে তুমি পাবা 2.24 লিটার। এটা ক্যালকুলেটরে করা যায়, যে 10 রে 100 দ্বারা কাটো 10 আসবে, 10 রে 22.4 দ্বারা কাটো, তাহলে 2.24 আসবে। শেষ, এটা হচ্ছে আমার আনসার। বুঝতে পারছো? খুব ইজি। তারপরে কত গ্রাম পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে প্রমাণ অবস্থায় 20 লিটার অক্সিজেন পাওয়া যাবে? তাহলে এটাও আমাকে আগের মতো করে বের করতে হবে, ওই যে বিক্রিয়াটা জানা লাগবে, যে পটাশিয়াম ক্লোরেটকে যদি উত্তপ্ত করি কি কি উৎপন্ন হয়। কি চাইছে এখানে? কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট। তাহলে পটাশিয়াম ক্লোরেটের আনসার চাইছে, কি কি দেওয়া আছে এখানে? অক্সিজেনের আয়তনটা দেওয়া আছে। ওকে, কত গ্রামের কথা বলছে, তাহলে আগে বিক্রিয়াটা লিখি। পটাশিয়াম ক্লোরেটের বিক্রিয়াটা জানা লাগবে। এইটাকে যদি আমি উত্তপ্ত করি, পটাশিয়াম ক্লোরেট KClO3, এটাকে যদি উত্তপ্ত করি আমরা হচ্ছে কি কি পাবো সেটা জানা লাগবে। তার আগে দেখো এই ম্যাথটার আগের ম্যাথটার মধ্যে কিন্তু প্রায় কিছু সিমিলারিটি আছে, তাই না? এই ম্যাথটার আগের ম্যাথের মধ্যে কিছুটা সিমিলারিটি কিন্তু আছে। কি সিমিলারিটি বলতে পারবা? যে আগেরটাতেও কিন্তু গ্রাম আর আয়তনের ইনফরমেশন ছিল, এবারও কিন্তু গ্রাম আর আয়তনের কি ইনফরমেশন দেয়া আছে। যেমন দেখো দেয়া আছে বলতে গ্রামার ইনফরমেশনের গ্রামার আয়তনের ইনফরমেশন দিয়েই করতে হবে, জাস্ট উল্টা আর কি। আগেরটা আমরা উৎপাদটা বের করছি, আবার বিক্রিয়কটা বের করবো, দ্যাটস ইট। কত গ্রাম পটাশিয়াম ক্লোরেট, এই যে এটা কত গ্রাম এটা বের করতে হবে, আর ইনফরমেশন দেওয়া আছে অক্সিজেনের। ঠিক আছে, এখানে কিন্তু অক্সিজেন গ্যাস হবে যেহেতু প্রমাণ অবস্থায়, বা এসটিপির কথা বলছে। ঠিক আছে, প্রমাণ অবস্থা মানে কি? এসটিপি। তাহলে অক্সিজেন মানে কি? যে O2 এর কথা বলছে। আর তোমরা তো এই বিক্রিয়া অলরেডি জানো যে পটাশিয়াম ক্লোরাইডকে তাপ দিলে কি কি পাই? পটাশিয়াম ক্লোরাইড পাই, আর হচ্ছে অক্সিজেন পাই। আর এটার সমতকরণটা অবশ্যই আমাদের মাথায় রাখা লাগবে। সো সমতকরণ কেমনে করবো? দেখো এখানে অক্সিজেন কয়টা আছে? 3টা। বেজোড় আছে, তো বেজোড় থাকলে ওইটারে সবসময় ট্রাই করবো জোর বানাতে। বেজোড় থাকলে সবসময় ট্রাই করবো জোর বানানো। জোর বানাইলে আমাদের ক্যালকুলেশনটা একটু ইজি হয়, সমতকরণটা ইজি হয়। তাহলে এখানে 3 আছে, সামনে 2 দাও, তাহলে দেখো অক্সিজেন কিন্তু 6টা হয়ে গেছে, 3 2 6। এখানে অক্সিজেন কয়টা আছে? 2টা, তাহলে সামনে 3 দিলে অক্সিজেন 6টা হয়ে গেল। আর পটাশিয়াম কয়টা আছে? 2টা, ক্লোরিনও 2টা আছে, তাহলে সামনে 2 দাও, শেষ। এখন কাজ কাকে কাকে নিয়ে করতে হবে? পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেনকে নিয়ে। ঠিক আছে, এখানে অক্সিজেন গ্যাস কেন বলো তো? কারণ এসটিপিতে আমরা সব গ্যাস নিয়েই কাজ করি, অক্সিজেন গ্যাস মানে O2। তাহলে এখানে কাজ করতে হবে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস দিয়ে। তাহলে এই দুইটাকে নিয়ে আমি কাজ করব। তাহলে এটা কত মোল আছে? 2 মোল। এটা কত মোল আছে? 3 মোল। অল রাইট, তাহলে পটাশিয়াম ক্লোরাইড আছে 2 মোল, এটা আছে 3 মোল। এইটা কতটুকু আমার এটা বের করা লাগবে। তার মানে যেটা বের করতে হবে সেটা তো ডান সাইডে রাখা লাগবে, রাইট? যেটা বের করতে হবে এই যে পটাশিয়াম ক্লোরাইড, সেটাকে কোথায় রাখবো আমরা? ডান দিকে। ঠিক আছে, তাহলে আমি একটু সুইচ করব, আমরা হচ্ছে পজিশনটা একটু সুইচ করব। তো পজিশন সুইচ করার আগে আমি আগে আমার ইনফরমেশনগুলো লিখে নেই। এই পটাশিয়াম ক্লোরাইড কি চাইছে? গ্রাম চাইছে না? তাহলে এই মোলটাকে আমি গ্রামে কনভার্ট করব। তো চলো আমরা পটাশিয়াম ক্লোরাইডের আণবিক ভরটা একটু বের করি। পটাশিয়াম হচ্ছে তোমার হচ্ছে কত? 39, একটা ক্লোরিনের 35.5 প্লাস। আর এখানে অক্সিজেন কয়টা আছে বলো তো? অক্সিজেন আছে 3টা, তাহলে একটা অক্সিজেন 16 হইলে 3টা অক্সিজেন কত হবে? 48। তাহলে আমার আসবে 122.5। এটা হচ্ছে 1 মোল পটাশিয়াম ক্লোরেটের ভর। তাহলে 2 মোলের জন্য কি করব? 2 দ্বারা গুণ দিব, তাহলে চলে আসবে 245 গ্রাম। তাহলে 2 মোলের জন্য কত আসে? 245 গ্রাম। আর এটা কি করব? এটা হচ্ছে লিটারে কনভার্ট করব, কারণ এখানে ইনফরমেশনটা লিটারে দেয়া আছে। 1 মোল অক্সিজেন গ্যাস এসটিপিতে কত? 22.4 লিটার। তাহলে 3 মোল কত হবে? 3 ইন্টু 22.4 দিব আমরা, তাহলে এটা আসবে কত? 67.2 লিটার। তাহলে এই যে দেখো ওর ইনফরমেশন গ্রামে লিখে দিছে, ওর ইনফরমেশন লিটারে এনে ফেলছে। এখন জায়গা চেঞ্জ কেন? কারণ আমার তো অক্সিজেনের ইনফরমেশন চাই না, আমার চাইছে পটাশিয়াম ক্লোরাইডে। তাহলে আমি জায়গা চেঞ্জ করে লিখবো যে 67.2 লিটার অক্সিজেন পাওয়া যায় কত গ্রাম পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে? 245 গ্রাম
পটাশিয়াম ক্লোরেটকে উত্তপ্ত করলে। তাহলে আমার কত লিটার অক্সিজেন পাওয়া যাওয়ার কথা বলছে? 20 লিটার। তাহলে এখানে লিখবো 20 লিটার অক্সিজেন পাওয়া যাবে। তাহলে আমি একটু দেখি, 20 ইন্টু 245 ডিভাইডেড বাই 67.2। তাহলে দেখি এটা আনসার কত আসে। এটা আনসার কত আসে আমরা একটু দেখি। 20 ইন্টু 245 ডিভাইডেড বাই 67.2। তাহলে এটার আনসার আসে 72.91। 72 কত 91। তাহলে 72.72 রিলেটেড এটাই আছে আনসার। তাহলে এটাই হবে আমার আনসার। তাহলে এটাই কি আমার আনসার হবে। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাহলে উইকিক নিয়ম এক ধাপে আমরা আশা করি বুঝতে পারছি কীভাবে সলভ করব। ঠিক আছে, ইনফরমেশনগুলো যা যাতে আছে এগুলোকে পিক করবা, এগুলোর উপরেই তুমি বের করবা। প্রথমে বিক্রিয়াটা জানা লাগবে, এরপরে কত মোল আছে এগুলো জানা লাগবে, এরপরে কোশ্চেনে কী কী দেওয়া আছে এগুলোকে কনভার্ট করতে হবে। যেমন এখানে গ্রাম ছিল তাই এটাকে গ্রামে কনভার্ট করছে, এখানে আয়তন ছিল তাই এটাকে আয়তনে কনভার্ট করছে। এরপরে উইকিক নিয়ম মারলেই তুমি তোমার আনসারটা পেয়ে যাবা, শেষ। ওকে, পরবর্তীতে কোশ্চেনটাতে আসি, কোনটি সেমিমোলার দ্রবণ। দেখো আমরা মোলার দ্রবণ বেসিক্যালি কয়েকটা দেখছিলাম না। একটা হচ্ছে শুধু মোলার দ্রবণ যদি বলে তাহলে নর্মালি আমরা 1 মোলার হিসাব করি। মোলার দ্রবণ 1 মোলার, এটা হচ্ছে এস এর একক, তাই না? ঘনমাত্রা, মোলারিটির একক মোলার। যদি বলে সেমি মোলার দ্রবণ, তাহলে আমরা বুঝবো এই দ্রবণটার ঘনমাত্রা ফিক্সড কত বলো তো, 0.5। সেমি মোলার যদি বলে তাহলে আমরা কত নেব বলো তো, 0.5। সেমি মোলার বললে আমরা নিয়ে নেব কত, 0.5। এরপরে আমরা আরও পড়ছিলাম না, এরপরে পড়ছিলাম হচ্ছে তোমার ডেসিমোলার দ্রবণ। ডেসিমোলার বললে 0.1 মোলার। যদি বলে সেন্টিমোলার, এগুলো মানগুলো মুখস্থ রাখো, আই গেস তোমাদের মুখস্থ আছে। সেন্টিমোলার দ্রবণ যদি বলে তাহলে এটার মান কত হবে, 0.01 মোলার। 0.01 মোলার। তাহলে এখানে বলছে সেমিমোলারটা কোনটা, তাহলে সেমিমোলার কি হবে, 0.5। সেমিমোলার কত হবে, 0.5। ওকে, আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাহলে ডেসিমোলার যদি চাইতো তাহলে কত হইতো, 0.1। যদি সেন্টিমোলার চাইতো তাহলে হইতো 0.01। এরপরে একটি ডেসিমোল দ্রবণ আছে, ডেসিমোলটা তো অলরেডি পড়ছে, এটা হচ্ছে কত, 0.1। ডেসিমোলারটা কত, 0.1। ওকে, তারপরে কোনটি প্রমাণ দ্রবণ। আচ্ছা, প্রমাণ দ্রবণ কোনটা, এটা সংজ্ঞাটা হয়তো বা অনেকে পড়ছে, এটা প্র্যাকটিক্যালের জন্য জিজ্ঞেস করে মাঝে মাঝে। প্রমাণ দ্রবণ হচ্ছে যে দ্রবণের ঘনমাত্রাটা আগে থেকে জানা যায়, যে দ্রবণের ঘনমাত্রা আগে থেকে জানা যায়, ঘনমাত্রা আগে থেকে জানা থাকে। তাহলে ঘনমাত্রার কথা বলছে না এখানে, অপশনে দেখো কোথায় ঘনমাত্রা দেওয়া আছে, ওটাই আনসার, টিক দিয়ে দাও। এটা গ্রাম আছে, এই যে মোলার ঘনমাত্রা, তাহলে এটাই হবে আনসার। অর্থাৎ যে দ্রবণের ঘনমাত্রা তুমি আগে থেকে জানবে সেটাই প্রমাণ দ্রবণ। দ্রবণের ঘনমাত্রা লঘুকরণের মূল ভিত্তি কি। তো লঘুকরণের মূল ভিত্তি মানে কি, দেখো এটা আসলে শব্দ দ্বারাই বোঝা যায়। লঘু মানে ছোটবেলায় পড়ছো, লঘু অ্যাসিড, তারপরে হচ্ছে গাঢ় অ্যাসিড। লঘু মানে হচ্ছে পাতলা, তাহলে লঘুকরণ মানে কি হবে, পাতলাকরণ। তাহলে পাতলাকরণ কেমনে করি আমরা বলো তো? পাতলাকরণ করতে হলে আমার পানি অ্যাড করা লাগে, আর পানি অ্যাড করলে তোমার কিসের পরিবর্তন হয়, আয়তনের পরিবর্তন হয়। পাতলাকরণ করতে হলে কি করা লাগে, পানি অ্যাড করা লাগে। আর পানি অ্যাড করলে কি হয়, দ্রবণের আয়তনটা চেঞ্জ হয় না। ধরো তোমার হচ্ছে তুমি এখন জুস খাচ্ছ, এই জুসে যদি আমি পানি অ্যাড করে দিই তাহলে তার আয়তনটা বেড়ে যাবে না এবং তার ঘনমাত্রাও চেঞ্জ হবে। তো আয়তনটা পরিবর্তন হইল না, তাহলে এখানে দ্রবণের আয়তনটা বেসিক্যালি চেঞ্জ হয়ে যায়। তাহলে দ্রবণের ঘনমাত্রা লঘুকরণের মূল ভিত্তিটা কি, আয়তন। কারণ আয়তনটা চেঞ্জ হলে অটোমেটিকলি কি হয়, ঘনমাত্রাটাও চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, কারণ হচ্ছে ওই যেটা বললাম যে ফ্রুটু খাচ্ছ তুমি, ফ্রুটু, তো ফ্রুটু তো অনেক ঘন, এখন তুমি আরেকজনকে পাতলা ফ্রুটু খাওয়াইতে যাচ্ছ, তাহলে কি করবা, পানি অ্যাড করে দিবা, তাহলে তোমার ঘনমাত্রা চেঞ্জ হবে, আয়তন চেঞ্জ করতেছি, যেহেতু পানি অ্যাড করলে তোমার আয়তনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পানি অ্যাড করার ফলে আয়তন যেহেতু চেঞ্জ হচ্ছে, অটোমেটিকলি ঘনমাত্রাটাও কি হবে, চেঞ্জ হয়ে যাবে। পরে কোশ্চেনটা, 50 ml 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণকে যদি আমি ডেসিমোলার দ্রবণে পরিণত করতে চাই, কত মিলিলিটার পানি যোগ করতে হয়। কত মিলিলিটার পানি, বেসিক্যালি এটা অতিরিক্ত, তো অতিরিক্ত যোগ করতে হয়। এই টাইপের কোশ্চেন হয়তো আমরা আমাদের হাজারিনাক স্যারের বইতে সলভ করেছি, তাই না, যে কতটুকু পানি যোগ করতে হয় এক্সট্রা
এত দ্রবণ তৈরি করতে হলে। তাহলে এখানে এখানে একটা বিষয় আমাদের একটু জানা লাগবে, বিষয় বা হচ্ছে একটা সূত্র আমাদেরকে একটু জানা লাগবে, ঠিক আছে? তো সূত্রটা কি ভাইয়া? সূত্রটা হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি, বিফোর অ্যান্ড আফটার, ঠিক আছে? বিফোর অ্যান্ড আফটার। বিফোর অর্থাৎ আগের জন্য মনে রাখবা S1 V1, আফটারের জন্য মনে রাখবা S2 V2। তাহলে S1টা হচ্ছে আগের ঘনমাত্রা, V1টা হচ্ছে আগের আয়তন, আর S2টা হচ্ছে পরের ঘনমাত্রা বা শেষ ঘনমাত্রা, আর V2টা কি? পরের আয়তন বা শেষ আয়তন। তাহলে এই যে অতিরিক্ত আরও যে যোগ করতে হয়, এই জিনিসপাতিগুলো যখন আসবে বা কতটুকু পানি যোগ করতে হবে একটা নির্দিষ্ট দ্রবণের নির্দিষ্ট একটা ঘনমাত্রার দ্রবণ তৈরি করতে, তখন আমরা S1 V1 = S2 V2, যেটা তোমাদের প্রচলিত একটা সূত্র, সেইটা আমরা এখানে ইউজ করব। তাহলে এখানে দেখি B4 এর জন্য S1টা কত দেয়া আছে? S1 দেয়া আছে 50 মিলিলিটার। এখানে আবার SV, এসটা তো মোলারেই থাকে ইউজুয়ালি, ভিটা তোমাকে লিটারে কনভার্ট করার প্রয়োজন নাই, কারণ এখানে দুইটা পক্ষ আছে, তাই না? V1 V2। তুমি যদি V1টা মিলিলিটারে রাখো তাহলে তুমি আনসার মিলিলিটারেই পাবা, তুমি যদি V1টা লিটারে রাখো তাহলে লিটারে পাবা। তুমি আগে দেখবে অপশনে কি দেয়া আছে, অপশনে সবগুলো কিন্তু মিলিলিটারে দেয়া আছে, তাই এটাকে লিটারে কনভার্ট করার কোনো প্রয়োজন নাই। তাহলে S1টা হচ্ছে, আচ্ছা S1 50 মিলিলিটার না, সরি, V1 হবে এটা, V1, এটা হবে কি? V1 ঘনমাত্রা, আয়তন আর কি, V1। তাহলে V1 দেয়া আছে হচ্ছে তোমার 50 মিলিলিটার, S1 কত দেয়া আছে বলো তো? 0.5 মোলার। তাহলে এটাকে আমি কনভার্ট করতে চাচ্ছি কি? ডেসিমোলার দ্রবণে। তাহলে শেষ দ্রবণটার ঘনমাত্রা কি? ডেসিমোলার। সেটা কত? S2, সেটা হচ্ছে 0.1 মোলার। সেটা কত? 0.1 মোলার। তাহলে V1টা হচ্ছে আমার 50 মিলিলিটার, S1টা হচ্ছে 0.5 মোলার। এটা হচ্ছে আগে ছিল, তো আমি আমার দ্রবণে আগে আয়তন ছিল 50 মিলিলিটার আর ঘনমাত্রা ছিল 0.5 মোলার। আমি চাচ্ছি ডেসিমোলার দ্রবণে কনভার্ট করতে হলে আমার এক্সট্রা কতটুকু পানি যোগ করতে হবে। আগে দেখব যে ডেসিমোলার যদি তৈরি করি তাহলে আয়তন কত লাগে, ডেসিমোলার দ্রবণ যদি তৈরি করি শেষ আয়তনটা আসলে কত বের হচ্ছে সেটা আমরা আগে বের করি, তার মানে V2টা বের করতে হবে। এরপরে আমরা বের করবো যে অতিরিক্ত আর কতটুকু লাগে, ঠিক আছে? মানে শেষ আয়তনটা থেকে আমি আদি আয়তনটা বাদ দিলে আমি বুঝতে পারবো যে আরও এক্সট্রা কতটুকু কি পানি যোগ করা লাগবে। তাহলে আমরা একটু দেখি, সূত্রটা বসাই, S1 V1 = S2 V2। তাহলে এখানে বের করতে হবে কি? V2 এর মান। তাহলে S1 V1 / S2 = V2। তাহলে এখানে S1 এর মান কত দেয়া আছে বলো তো? 0.5, V1 এর মান দেয়া আছে 50, S2 এর মান কত? 0.1। তাহলে এটা ক্যালকুলেশন করো, দেখো কত আসে। এটা আসবে 250 মিলিলিটার। তাহলে শেষ আয়তন, অর্থাৎ তুমি যদি ডেসিমোলার দ্রবণ তৈরি করতে চাও তাহলে তোমার আয়তন লাগতেছে কত? 250 মিলিলিটার। তাহলে তোমার অতিরিক্ত কতটুকু যোগ করা লাগতেছে বলো তো? অতিরিক্ত যোগ করা লাগতেছে পানি, তুমি জাস্ট শেষ আয়তন থেকে আদি আয়তনটা বিয়োগ করবা, তাহলে বুঝবা যে অতিরিক্ত কতটুকু পানি যোগ করা লাগতেছে। তাহলে দেখো তোমার অতিরিক্ত পানি কতটুকু লাগতেছে, যে তাহলে অতিরিক্ত মানে এতটুকু দ্রবণ তৈরি করতে অতিরিক্ত কতটুকু পানি লাগে? 250 মিলি, মানে আগে ছিল 50 মিলিলিটার, তাই না? এখন তুমি চাচ্ছ ঘনমাত্রাটা কত? 0.1 মোলার ঘনমাত্রা তৈরি করতে যাচ্ছ, তাহলে তোমার আয়তন লাগবে 250 মিলিলিটার। তাহলে অতিরিক্ত কতটুকু লাগবে আয়তন? এখানে পানি লাগতেছে কতটুকু, যে তোমার ঘনমাত্রা এতটুকু তৈরি করতে, এই যে 250 থেকে 50টা বাদ দাও, তাহলে 250 - 50, তাহলে তুমি পাবা 200 মিলিলিটার। 200 মিলিলিটার, তাহলে এটাই হবে আমার আনসার। তাহলে এখানে আনসার কি হবে? 200 মিলিলিটার। তো এখানে যদি কতটুকু পানি যোগ করতে হয় বা অতিরিক্ত কতটুকু পানি যোগ করতে হয়, তাহলে আমরা শেষ আয়তন থেকে আদি আয়তনটা বাদ দিলে বুঝতে পারবো যে কতটুকু আয়তন যোগ করা লাগতেছে তোমার 0.1 মোলার ঘনমাত্রাটা কি তৈরি করার জন্য, ঠিক আছে? তাহলে আশা করি আমরা এটা বুঝতে পারছি। পরবর্তী কোশ্চেনটাতে যাই। কি বলছে এখানে, যে 0.1 মোলার HCl দ্রবণকে যদি আমি 10 মিলিলিটারকে 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের 10 ml কে প্রশমিত করতে, অর্থাৎ তোমার কাছে আছে 0.1 মোলার আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই দ্রবণের 10 মিলিলিটার আয়তন আছে, এটাকে যদি তুমি প্রশমিত করতে চাও, তার মানে এটা একটা অ্যাসিড, এটাকে প্রশমিত করতে কি লাগবে? একটা ক্ষারক লাগবে। তাহলে এটাকে প্রশমিত করতে 0.2 মোলারের সোডিয়াম কার্বনেটের কত মিলিলিটার লাগবে? তাহলে এটা আমরা কিভাবে বের করব? দেখো HCl এটা একটা অ্যাসিড, সোডিয়াম কার্বনেট কি? এটা একটা ক্ষারক। HCl হচ্ছে একটা অ্যাসিড, সোডিয়াম কার্বনেট একটা ক্ষারক। তাহলে যখন অ্যাসিড আর ক্ষারকের কাহিনীগুলো আসবে তখন তোমাকে একটা
টেকনিক শিখিয়ে দেয় যে এই ম্যাথগুলো কিভাবে করবা, ভালো করে খেয়াল করো, ঠিক আছে? ভালো করে এখানে খেয়াল করো কিভাবে এটা সলভ করবা। তাহলে তুমি এই সূত্রটা একটু মাথায় রাখবা, এন অফ অ্যাসিড ইন্টু তুল্য সংখ্যা মানে ই ইকুয়াল টু এন অফ বেস অর্থাৎ ক্ষারক ইন্টু তুল্য সংখ্যা। এটাকে ধরো এ অ্যাসিডের তুল্য সংখ্যা, এটাকে ধরো বি বেজের তুল্য সংখ্যা। এখন তুল্য সংখ্যাটা হয়তো বা তোমরা অলরেডি পড়ছো। অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা কেমনে বের করে জানো? অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা বের করা অনেক ইজি। অ্যাসিডের জন্য তুল্য সংখ্যা বের করবা যে এখানে কয়টা এইচ প্লাস আছে, এখানে একটা এইচ প্লাস আছে না, তাহলে এটার জন্য তুল্য সংখ্যা হবে 1। ক্ষারকের জন্য তুল্য সংখ্যা বের করে আমরা কয়টা ওইচ মাইনাস আছে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ওইচ মাইনাস আছে তাহলে 1, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড 2টা ওইচ মাইনাস আছে তাহলে 2 তুল্য সংখ্যা, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডে 3টা ওইচ আছে তাহলে তার তুল্য সংখ্যা 3। এটা তো সোডিয়াম কার্বনেট, তাই না? এটা একটা ক্ষারীয় লবণ। তাহলে এখানে কেমনে আইডেন্টিফাই করবে? এখানে তো ওয়েচ নাই, তাহলে এখানে দেখবা ধাতু কয়টা আছে। তাহলে এখানে ধাতু হিসেবে কে কাজ করতেছে? ক্ষার ধাতু আছে না এখানে? ক্ষার ধাতুর জন্যই তো ক্ষারীয় তোমার হচ্ছে এর ক্ষারীয় প্রভাবটা আসতেছে। তাহলে সোডিয়াম একটা কি ক্ষার, সোডিয়ামে একটা কি ক্ষার। তাহলে এই ক্ষারীয় লবণটাতে সোডিয়াম হচ্ছে একটা ক্ষার। আর এই সোডিয়াম কয়টা আছে তুমি এখানে দেখবা। সোডিয়াম কয়টা আছে বলতে সোডিয়াম প্লাস কয়টা আছে? এখানে 2টা সোডিয়াম প্লাস আছে না, তাহলে তার তুল্য সংখ্যা হবে 2। তার জন্য তুল্য সংখ্যা কত হবে? 2। তাহলে আবারও বলি, আমরা ক্ষারকের জন্য মানে পিওর ক্ষারকের জন্য ইউজুয়ালি দেখি যে কয়টা ওইচ আছে, কিন্তু এটা তো পিওর ক্ষারক না, এটা একটা ক্ষারকীয় লবণ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আইডেন্টিফাই করব ক্ষার ধাতু দিয়ে। ক্ষার ধাতু হিসেবে আছে এখানে সোডিয়াম, তাহলে এখানে সোডিয়াম আয়ন কয়টা আছে? 2টা আছে, তাই তার তুল্য সংখ্যা হবে 2। তাহলে ই অফ বি অর্থাৎ বেজের তুল্য সংখ্যা এখানে কত হবে? 2। ওকে, আচ্ছা। তাহলে এখন এন অফ অ্যাসিড ইন্টু ইএ। আর আচ্ছা এখানে একটা কথা বলি, এখানে অ্যাসিড একটা আছে তাই একটা বসালাম, এখানে ক্ষার একটা তাই একটা। যদি একাধিক অ্যাসিড থাকতো তাহলে আমি এটার সাথে প্লাস দিয়ে আরেকটা অ্যাসিড লিখতাম। একাধিক ক্ষারক থাকলে আমি এখানে প্লাস দিয়ে একাধিক ক্ষারকেরটা লিখতাম, ঠিক আছে? তাহলে এখানে অ্যাসিড এনটা কি? মূল সংখ্যা। তাহলে মূল সংখ্যাটাকে কনভার্ট করবো কিসে? কনভার্ট করবো এটাতে, এস অফ এ ইন্টু ভি অফ এ ইন্টু ই অফ এ। তাহলে এন ইকুয়াল টু এস ভি সূত্রটা জানি না, যেখানে ভিটা লিটারে, তাই না? তাহলে এই যে এখানে হচ্ছে বি এ, আর এখানে হচ্ছে এন অফ এখানে হচ্ছে এস অফ বি ইন্টু ভি অফ বি ইন্টু ই অফ বি। আচ্ছা বের করতে হবে কি এটা আমাকে দেখো আগে। আমার দেয়া আছে হচ্ছে HCl এর ঘনমাত্রা, অর্থাৎ এস এ দেয়া আছে কতটুকু? 0.1 মোলার। আমার দেয়া আছে আয়তন ভি অফ এ কতটুকু দেয়া আছে? 10 মিলিলিটার। তাহলে এখানে একটা কথা বলে নেই, যেহেতু দুই পাশে মিলিলিটার আছে, যে তোমার হচ্ছে দুই পাশে মিলিলিটার, এখানেও মিলিলিটার এখানেও মিলিলিটার, দুই পাশে বলতে আমি দুই পাশে দুইটা রাশি আছে, এখানেও ভি এখানেও ভি। তাহলে এখানে যদি তুমি মিলিলিটার বসাও, এখানে লিটারে যদি বসাইতা তাহলে আনসার লিটারেই পাইতা, কিন্তু যেহেতু এখানে দুই পাশে ভি আছে তাহলে তুমি যদি এখানে মিলিলিটার বসাও তোমার খুব একটা প্যারা হবে না। মিলিলিটার বসালে তুমি আনসারটা কিসে পাবা? মিলিলিটারে পাবা, ঠিক আছে? তো এক পক্ষের জন্য যদি এক পক্ষ এন ইকুয়াল টু এস ভি হইতো তখন আমরা ভিটাকে লিটারে নিতাম, কিন্তু এখানে তো এন ইকুয়াল টু এস ভি, কিন্তু এখানে এন ইকুয়াল টু কয়টা আছে? 2টা না এন ইকুয়াল টু এন অফ অ্যাসিড ইকুয়াল টু এন অফ বেস, যেহেতু 2টা আছে সেই ক্ষেত্রে আমার ভিটা লিটারে না রাখলেও চলবে। সেই ক্ষেত্রে আমার ভিটা লিটারে না রাখলেও চলবে, আমি মিলিলিটার দিয়ে করলেও আমার আনসারটা মিলিলিটারে আসবে, আমি ফলে এখানে মিলাইতে পারবো। আর আমার এখানে আনসারও মিলিলিটারেই চাইছে, কারণ দুই পক্ষ তো এক পক্ষে মিলিলিটার বসালে আরেক পক্ষে মিলিলিটার আসবে, এটা নিয়ে প্যারা নেই। আচ্ছা তাহলে এস অফ অ্যাসিড দেওয়া আছে 0.1, বি অফ অ্যাসিড দেওয়া আছে 10 মিলিলিটার, আর এখানে সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা কত দেওয়া আছে বলো তো? অর্থাৎ এস বি দেওয়া আছে হচ্ছে 0.2 মোলার। তাহলে একে একে মানগুলো বসাই, 0.1 ইন্টু আয়তন কত এখানে 10 ইন্টু তুল্য সংখ্যা কত? HCl এর 1 ইকুয়াল টু এখানে কত? এখানে হচ্ছে ঘনমাত্রা 0.2, আয়তন চাইছে তাহলে এটা যেমন আছে তেমন, আর সোডিয়াম কার্বনেটের জন্য তুল্য সংখ্যা কত? 2। তাহলে আমি একটা কাজ করি, 0.1 এর সাথে 10 গুণ করলে কত হয়? 1, তাহলে 1 থাকবে এখানে, 1 ইন্টু 1 গুণ করলে 1ই হয়, আর 2 ইন্টু 0.2 গুণ করলে 0.4, তাহলে ডিভাইডেড বাই 0.24। কি করলাম? 0.2 এর সাথে 2 গুণ করলাম, এরপর এটাকে সাইড চেঞ্জ করে ভাগ করে দিলাম। সরি এখানে 0.25 এখানে 0.4 হবে, শুধু 0.4, কারণ 2 এর সাথে 0.2 গুণ করলে 0.4 আসে। তাহলে আলটিমেটলি
এটাই হচ্ছে ভিবি। তাহলে আমরা এটা ক্যালকুলেটারে হিসাব করব, দেখব কত আসে। এটা 2.5 আসবে, তুমি ক্যালকুলেটর করলেই দেখবা 1/0.4 2.5। তাহলে এটা হচ্ছে আমার আনসার, এই যে 2.5 মিলিলিটার। তাহলে আশা করি বুঝতে পারছি যে এটা কেমনে আমরা বের করব, ঠিক আছে। ওকে, পরবর্তী কোশ্চেন, যে 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের 100 মিলিলিটার দ্রবণে, সরি 100 না, 1000 মিলিলিটার দ্রবণে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকে। ওকে, 5% সোডিয়াম হাইড্রোক্সাইড। এই পার্সেন্টেজ নিয়ে একটু কথা বলি, দেখো তোমার যদি কখনো কোশ্চেনে পার্সেন্টেজ এর সাথে কিছু নাই অথবা পার্সেন্টেজ W/V থাকে, তাহলে বুঝবে এগুলো বেসিক্যালি ঘনমাত্রার পার্সেন্টেজ বোঝাচ্ছে, ঘনমাত্রা একটা একক আর কি। ঘনমাত্রা তো একক আছে, তো ওই ঘনমাত্রা যেমন আমরা পার্সেন্টেজ দিয়ে বুঝি, ppm ppb ppt দিয়ে বুঝি, মোলার দিয়ে বুঝি, মোল পার লিটার দিয়ে বুঝি, এটাও একটা ঘনমাত্রার একক, যেটাকে আমরা পার্সেন্ট আকারে প্রকাশ করি। পার্সেন্ট, বা যদি কখনো কোশ্চেনে পার্সেন্ট বা পার্সেন্ট W/V দেয়া থাকে, সেখান থেকে আমরা মোলারে কেমনে যাব, সেখান থেকে আমরা কিভাবে মোলারে যাব, সেই শর্টকাটটা আমি তোমাকে শিখাই দিচ্ছি, ঠিক আছে। তাহলে ধরো আমার কোশ্চেনে x% বা x% W/V দেয়া আছে, এটাকে আমি মোলারে কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? শর্টকাটটা হচ্ছে S ইকুয়াল টু, মোলার মানে কি ঘনমাত্রায় কনভার্ট করব, তাহলে শর্টকাটটা হচ্ছে S ইকুয়াল টু x ইন্টু 10 ডিভাইডেড বাই m, যেখানে এক্সটা হচ্ছে কত পার্সেন্ট আছে, এক্সটা কি কত পার্সেন্ট আছে, আর 10টা হচ্ছে ফিক্সড, আর এমটা হচ্ছে যে অণুটা দেওয়া থাকবে তার আণবিক ভর, যদি পরমাণু দেওয়া থাকে তাহলে তার পারমাণবিক ভর। এক্সাম্পল নেই, ধরো দেওয়া আছে তোমার হচ্ছে 10% ক্যালসিয়াম কার্বনেট, এর ঘনমাত্রা কত, মানে এস কত। তাহলে এটা কেমনে বের করব? আমরা এস ইকুয়াল টু লিখবো এক্স ইন্টু 10, এখানে এক্সটা কত 10, তাহলে 10 লিখবো ইন্টু, আর 10 তো ফিক্স থাকে, ডিভাইডেড বাই ক্যালসিয়াম কার্বনেটের ভর কত 100, তাহলে এটা আসবে 1 মোলার। এটা কত আসবে? 1 মোলার। এটার আনসার আসবে 1 মোলার। তাহলে এটা ঘনমাত্রাটা কত? 1 মোলার। ওকে, তাহলে এই শর্টকাটটা একটু মাথায় রেখো। এই শর্টকাটটা দিয়ে বেসিক্যালি হচ্ছে আমরা পার্সেন্ট বা পার্সেন্ট W/V দেওয়া থাকলে কোশ্চেনে আমি ঘনমাত্রায় কনভার্ট করতে পারবো। তাহলে আগের কোশ্চেনটাতে যাই। এই কোশ্চেনে আমাকে চাইছে 5% সোডিয়াম হাইড্রোক্সাইডের আয়তন যদি এত হয় তাহলে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত হয়। তাহলে আমার এই 5%টাকে আগে ঘনমাত্রায় কনভার্ট করব, তাহলে এস এর মান আগে বের করব। তাহলে এস ইকুয়াল টু হচ্ছে এক্স এর মান এখানে কত 5 ইন্টু 10, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ভর দেখবা 40 আছে, আণবিক ভরটা আর কি। তাহলে এখানে 50 ডিভাইডেড বাই 40, তাহলে এটা কত আসে দেখি, 5/4 1.25 মনে হয়, হ্যাঁ 1.25 মোলার। তাহলে এস পেয়ে গেলাম, আর ভি দেয়া আছে 1000 মিলিলিটার, এটাকে লিটারে কনভার্ট করলে কত হবে 1 লিটার। আর বের করতে হবে কি কত গ্রাম, তার মানে ডাব্লিউ বের করতে বলছে। তাহলে আমরা জানি W/M ইকুয়াল টু কি এস ভি, যেখানে ভিটা লিটারে। তাহলে সুতরাং ডাব্লিউ ইকুয়াল টু এস ভি এম। এস এর মান কত 1.25, ভি এর মান কত 1, আর এম এর মান কত বলো তো? এম এর মান হচ্ছে আণবিক ভরটা 40। তাহলে এখানে আমরা দেখি কত আসে আনসার, 40 ইন্টু 1.25, এটা আনসার আসবে 50। তাহলে 50ই হচ্ছে আমার আনসার। তাহলে আনসার কত আসছে 50। তাহলে আশা করি আমরা বুঝতে পারছি যে এই টাইপের ম্যাথগুলো কীভাবে সলভ করবো। যদি পার্সেন্টেজ দেওয়া থাকে, এটা হচ্ছে শর্টকাট, এটা দিয়ে আমরা ইজিলি কী করতে পারবো, বের করতে পারবো। ওকে, তাহলে বাকি ম্যাথগুলা দেখো কাইন্ডা সিমিলার। এই দেখো এবার হচ্ছে W/V দেয়া আছে, বললাম না যে পার্সেন্ট বা পার্সেন্ট W/V দেয়া থাকলে একইভাবে আমরা সলভ করবো। তাহলে এখান থেকে ঘনমাত্রা মানে এস এর মান চাইছে, তাহলে এস ইকুয়াল টু আমরা লিখবো এক্স ইন্টু 10, এক্স এর মান কত 5 ইন্টু 10, আর পটাশিয়াম হাইড্রোক্সাইডের ভরটা বের করি। পটাশিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম কত 39, আর এটা 16, আর এখানে 1, তাহলে এখানে আসে 56, তাহলে 56। তাহলে 50 ডিভাইডেড বাই 56 দাও, দেখো কত আসে। এটাই তোমার আনসার, যেহেতু ঘনমাত্রা চাইছে। 50/56 0.892, 0.892, এই যে 0.893, তো 892 যেহেতু এখানে কথা নয়, তাহলে এখানে 0.893 হবে আমার আনসার। এরপর আরেকটা কোশ্চেন, 1% W/V সোডিয়াম কার্বনের দ্রবণের মোলার ঘনমাত্রা কত। তাহলে এখানে ওই যে W/V বা 1% যেটাই দেয়া থাকুক না কেন, ঘনমাত্রা চাইছে আমাকে। ঘনমাত্রা বের করার নিয়মটা তো শিখিয়ে দিয়েছি, যে পার্সেন্ট বা পার্সেন্ট W/V এটা দেয়া থাকলে আমরা কীভাবে বের করব। তাহলে এস ইকুয়াল টু, এখানে এক্স এর মান হবে 1 ইন্টু 10,
আর সোডিয়াম কার্বনেটের তুমি হচ্ছে আণবিক ভরটা বের করবা, দেখবা 106 আসতেছে। তাহলে এটা ক্যালকুলেশন করো, তাহলে তুমি তোমার আনসারটা পেয়ে যাবা। তাহলে 10/106, তাহলে এখানে আনসার আসবে 0.094। তাহলে এটা আনসার আসে কত? 0.094। আর এটার এককটা কি? আমরা জানি ঘনমাত্রার একক মোলার, বা এটাকে আরেকভাবে লিখতে পারি মোল পার লিটার। 0.094 মোল পার লিটার। এখন অপশনে দেখতে হবে এটা আছে কিনা। তাহলে অপশনে হচ্ছে সব পাওয়ার দিয়ে দেয়া, তাই না? তাহলে আমি এটাকে যদি পাওয়ার দিয়ে মডিফাই করতে চাই, তাহলে এটা আসবে 9.4 ইন্টু 10⁻⁻2 মোল পার লিটার। তাহলে আমার এইটা খুঁজতে হবে অপশনে কোথায় আছে। অপশনে আছে এ নম্বরটা, তাহলে এই নম্বরটাই হবে আমার আনসার। ওকে, তাহলে 9.4 ইন্টু 10⁻⁻2 মোল পার লিটার, এটাই হচ্ছে কি আমার আনসার। পরবর্তী কোশ্চেনটাতে যাই। 10% মিথানলের ঘনমাত্রা মোলারিটি এককে কত হবে? সেম, জাস্ট এখানে এককটা সরি, এখানে হচ্ছে অন্য আরেকটা যৌগ দেয়া আছে, মিথানল। মিথানলের সংকেত কি বলো তো? CH3OH, এটা হচ্ছে মিথানলের সংকেত। তাহলে এটার আণবিক ভরটা লাগবে মেনলি। কার্বন হচ্ছে এখানে 12 প্লাস, হাইড্রোজেন হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 3, তাহলে 3 হবে, প্লাস অক্সিজেন 16 আর হাইড্রোজেন 1। তাহলে এখানে কত আসে দেখি? 12, 13, 15 আর 6, 21, 31, 32, 32। তাহলে এটা হচ্ছে আণবিক ভর। তাহলে আমি আমার এসটা বের করি। এস ইকুয়াল টু এক্স ইন্টু 10। এক্স হচ্ছে এখানে 10, আর 10 তো আগে থেকে থাকে, আর এখানে 32। তাহলে 100 ডিভাইডেড বাই 32, যেটা আসবে ওটাই হচ্ছে আমার আনসার। দেখি এটা কত আসে। 100 ডিভাইডেড বাই 32, এটা আসে 3.125। এই যে 3.125, এটাই হচ্ছে আমার আনসার। 20% সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণের মোলারিটি কত? তাহলে এস ইকুয়াল টু আমরা 20 ইন্টু 10 ডিভাইডেড বাই 40 দিব। সোডিয়াম হাইড্রোক্সাইডের আণবিক ভর 40। তাহলে এখানে আমরা 10 দিয়ে কাটাকাটি করলে এখানে 4 আসে, আসলে 20 দিয়ে কাটাকাটি করা যায়। তাহলে এখানে 2 আসবে, আর এটা 5। তাহলে আনসারটা আসবে 5 মোলার। এইটাই হচ্ছে আমার আনসার। পরবর্তীতে 10% তোমার W/V সালফিউরিক অ্যাসিড দ্রবণের ঘনমাত্রা ppm এ এককে কত হবে? আচ্ছা, ppm এককে কত হবে এটা বের করব কিভাবে? দেখো, তোমাকে আগে বলে দিই ppmটা আসলে কি। বেসিক্যালি ppm ও হচ্ছে একটা ঘনমাত্রা একক, কিন্তু এটাকে আমরা প্রকাশ করি মিলিগ্রাম পার লিটারে। কিসে ভাইয়া? মিলিগ্রাম পার লিটার। তাহলে এই এককে আমরা হচ্ছে এটাকে কনভার্ট করি। এখন তোমার কাছে যে এককটাই থাকুক না কেন, ঘনমাত্রার এককটাকে তুমি যদি মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করতে পারো, তাহলে তুমি আলটিমেটলি পিপিএমটা পেয়ে যাবা। তাহলে পিপিএম মানে কি? মিলিগ্রাম পার লিটার। তাহলে চলো আমরা এই ঘনমাত্রাটাকে মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করি। তাহলে প্রথমে এই পার্সেন্টেজটাকে কিসে কনভার্ট করতে হবে? এটাকে প্রথমে মোলার এ কনভার্ট করতে হবে। তাহলে এস ইকুয়াল আমরা এটা বের করি, 10% আছে, তাহলে এক্স এর মান 10 ইন্টু 10 ডিভাইডেড বাই সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত? 98। তাহলে এইটা আসবে কত দেখি আমরা? 100 ডিভাইডেড বাই 9.8। তাহলে এটা আসে হচ্ছে 1.0 9.98 আর কি এটা। তাহলে 100 ডিভাইডেড বাই 98, এটা আসে 1.0204, এরকম সামথিং আসে মোলার। আচ্ছা, এখন ভাই একটা কথা বলি, যে এখানে যে মোলার লিখলাম না, এই মোলার এককটাকে আরেকভাবে আমরা লিখতে পারি না যে মোল পার লিটার? তাহলে ওটাই কনভার্ট করি, 1.0204 মোল পার লিটার। ওকে, আচ্ছা। তো দেখো, ঘনমাত্রার এস এর যেটা একক পাই সেটা হচ্ছে মোলার বা মোল পার লিটার। এটাকে কনভার্ট করতে হবে কিসে? মিলিগ্রাম পার লিটার। তো এটা খুব একটা কঠিন না। তোমার এই মোলটাকে কিসে কনভার্ট করতে হবে? গ্রামে। এখন মোল থেকে যদি গ্রামে কনভার্ট করতে হয়, তাহলে কি করতে হয়? আণবিক ভর দ্বারা গুণ দিতে হয়। এটা কিভাবে আসে দেখো, আমরা জানি n ইকুয়াল টু W/m, তাই না? এখন ডাব্লিউটা যেটা গ্রাম একক, এখন ওইটা যদি পেতে চাই, তাহলে মোলের এন এর একক কি? মোলের সাথে এই আণবিক ভরটা গুণ দিতে হয়, বা পারমাণবিক ভরটা গুণ দিতে হয়। তাহলে n ইন্টু m যদি লিখি, তাহলে আমি ডাব্লিউটা পেয়ে যাচ্ছি, এই যে ডাব্লিউ, যেটা হচ্ছে গ্রাম। তাহলে এই যে মোলটাকে যদি আমি গ্রামে কনভার্ট করতে চাই, এই যে মোলটাকে যদি গ্রামে কনভার্ট করতে চাই, মোলটার সাথে আণবিক ভর গুণ দিতে হবে। তাহলে আমরা কি করি? এই যে মোলটা, এটাকে আমরা আণবিক ভর অর্থাৎ সালফিউরিক অ্যাসিড আণবিক ভর দ্বারা গুণ দিই, তাহলে গ্রাম পার লিটার পেয়ে যাব, তাই না? তাহলে দেখি কত আসে এটা, ইন্টু 98। তাহলে এটা আসবে 1000 গ্রাম পার লিটার, 1000 গ্রাম পার লিটার। কিন্তু আমার তো গ্রাম নিয়ে কাজ নেই ভাইয়া, আমার কিসে কনভার্ট করতে হবে? মিলিগ্রাম পার লিটার। তো আমরা জানি 1 গ্রাম মানে হচ্ছে
1000 মিলিগ্রাম। 1 গ্রাম মানে হচ্ছে 1000 মিলিগ্রাম। তাহলে গ্রাম থেকে মিলিগ্রামে কনভার্ট করতে হলে 1000 দ্বারা গুণ দিতে হবে। তাহলে আমরা 1000টাকে গুণ দিব, 1000টাকে গুণ দিব আমরা কততে বলতো? 1000টাকে গুণ দিব, আচ্ছা এখানে 1000 না, এখানে 100 আসবে, সরি এখানে হচ্ছে 100 আসবে। এক সেকেন্ড, এই যে এখানে হচ্ছে 100 আসবে, ঠিক আছে? 100 ক্যালকুলেশন করলে এটা আসে 100। সিমিলারলি এখানেও হচ্ছে একটা জিরো হবে, এটাকে মুছে দিই, হ্যাঁ এই যে পারফেক্ট। তাহলে যেটা বলতেছিলাম আমরা হচ্ছে আমাদের ছিল 1.0204 মোল পার লিটার। এখন মোল পার লিটারটাকে গ্রাম পার লিটারে কনভার্ট করতে হলে আণবিক ভর দ্বারা গুণ দিতে হয়। এখানে আণবিক ভরটা কি? সালফারিক অ্যাসিড, কত? 98। তাহলে গুণ দিলে আমরা 100 গ্রাম পার লিটার পেয়ে গেলাম। এখন এই গ্রামটাকে মিলিগ্রামে কনভার্ট করতে হলে 1000 দ্বারা গুণ দিতে হয়, কারণ আমরা জানি 1 গ্রাম সমান কত? 1000 মিলিগ্রাম। ওকে, তাহলে এই 100 গ্রাম পার লিটারটাকে মিলিগ্রামে কনভার্ট করতে হলে 1000 দ্বারা গুণ দিব, তাহলে এই যে 1000, তাহলে এই যে মিলিগ্রাম পার লিটার পেয়ে গেলাম। তাহলে এটা আসবে 10 টু দি পাওয়ার, এখানে 1 2 3 4 5 শূন্য, 10 টু দি পাওয়ার 5 মিলিগ্রাম পার লিটার। তাহলে এটাই হচ্ছে কি? পিপিএম, অর্থাৎ 10 টু দি পাওয়ার 5 পিপিএম। তাহলে দেখো এটা কোথায় আছে? এই যে এখানে আছে, এটাই আনসার। তো আশা করি আমরা বুঝতে পারছি। জাস্ট আমার কাছে যে ঘনমাত্রাটা দেয়া থাকবে ওই ঘনমাত্রাটাকে আমি মোল পার লিটারে নিয়ে আসবো, আর ঘনমাত্রাটা এস যেটা, ওটা মোলার মানেই মোল পার লিটার। এরপরে এটাকে আমরা গ্রাম পার লিটারে কনভার্ট করবো আণবিক ভর দ্বারা গুণ দিয়ে। এরপরে গ্রাম থেকে মিলিগ্রাম যে এত কোনো ব্যাপারই না, 1 গ্রাম মানে 1000 মিলিগ্রাম। তাহলে আমরা জাস্ট 1000 দ্বারা গুণ দিব, তাহলে আমরা আমাদের পিপিএম বা মিলিগ্রাম পার লিটারটা পেয়ে গেলাম। পিপিএম এর ফুল ফর্ম কি? পার্টস পার মিলিয়ন। তো এখন এই যে পিপিএম ঘনমাত্রা একক, এটাকে আমি লিখতে পারি মিলিগ্রাম পার লিটার। যেমনি মোলারটাকে লিখলাম মোল পার লিটার, তেমনি পিপিএমটাকে লিখতে পারি কি? মিলিগ্রাম পার লিটারে। ওকে, পরবর্তী কোশ্চেন, 12% W/V সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা মোলারিটি কত? এটা নিজেরা করবা, ঠিক আছে? কারণ অলরেডি অনেকগুলো করে দিছি, এটা হচ্ছে নিজেরা এখন ট্রাই করবা, করে আনসারটা আমাকে কমেন্টে জানিয়ে দিবা। ওকে, তারপরে এইটা হচ্ছে উল্টা কোশ্চেন। দেখো 0.98 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণের শতকরা ঘনমাত্রা কত? শতকরা মানে কি? কত পার্সেন্টেজ আছে? আগে আমরা পার্সেন্টেজ থেকে ঘনমাত্রা বের করতাম, এখন ঘনমাত্রা দেয়া আছে, পার্সেন্টেজ কত এটা বের করতে হবে। তাহলে এটা বের করা কি খুব কঠিন? না। তাহলে আমরা জানি S = x × 10 ডিভাইডেড বাই m। তাহলে কত পার্সেন্ট, এটা মানে কি? আমার এক্সটা বের করতে হবে, এটা আমাকে বের করতে হবে, এটাই মানে কত পার্সেন্ট বুঝায়। তাহলে আমি এমটাকে ওই সাইডে পাঠাও, এস এম, আর 10টাকে ডিভাইডেড করো, 10 = x। তাহলে এইখানে এস মানে কি? ঘনমাত্রা দেয়া আছে 0.98, আর এম মানে কি? আণবিক ভর। সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 106 ডিভাইডেড বাই 10, যেটা আসবে ওটা হচ্ছে আমার আনসার। দেখি আমাদের কত আসে আনসার। 0.98 ইন্টু 106 ডিভাইডেড বাই 10, তাহলে এটা আসছে 10.38। 10.38, তাহলে এটাই হচ্ছে পার্সেন্টেজ। 10.38 কি অপশনে দেয়া আছে? না, 10.39 দেয়া আছে, তাহলে এটাই হবে আমার আনসার। ওকে, দ্রবণের মোলারিটির একক, মোলারিটির একক আমরা জানি মোল পার লিটার। এটা যদি কোশ্চেনে থাকে এটা অ্যান্সার হবে এই যে মোল পার লিটার, এটাই অ্যান্সার। কোনটি ডেসিমোলার দ্রবণ? এটা তো আমরা অলরেডি পড়ছি, 0.1 মোলারই হচ্ছে ডেসিমোলার দ্রবণ। প্রমাণ দ্রবণ, প্রমাণ দ্রবণ আমরা পড়ছি। প্রমাণ দ্রবণ মানে যে দ্রবণের ঘনমাত্রা জানা যায়। এখানে তুমি চেক করবে কোথায় ঘনমাত্রাটা দেয়া আছে, যেমন প্রথম অপশনে মোলার ঘনমাত্রাটা দেয়া আছে, এটাই হবে আমার আনসার। নিম্নের কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল? কোনটা তাপমাত্রার উপর নির্ভরশীল? ঠিক আছে, এটা আমাকে বের করতে হবে। তাহলে মাথায় রেখো, আমরা মোলারিটি যখন পড়ি, ঠিক আছে, মোলারিটি এটা কিন্তু তাপমাত্রার উপর নির্ভরশীল। কেন? মোলারিটি ইকুয়াল টু হচ্ছে মোল পার লিটার। এখানে মোলটা হচ্ছে এন আর এলটা কি? ভি। এই ভিটা আয়তন তাপমাত্রার উপর নির্ভরশীল। কেন বলো তো? কারণ হচ্ছে তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়ে, বা আয়তন বাড়লে তাপমাত্রা কি? বাড়ে, অর্থাৎ ভি সমানুপাতিক টি। আমরা এটা ফিজিক্সে পড়ছি, কেমিস্ট্রিতেও পড়ছি, তাই না? তো ভি সমানুপাতিক টি। তো এই সূত্র অনুযায়ী কি বলে তোমাকে, যে টেম্পারেচার যদি বাড়াও তাহলে আয়তন বাড়বে। তার মানে কি? আয়তনটা যদি বাড়ে তাহলে অটোমেটিকলি মোলারিটিটা চেঞ্জ হবে না, অর্থাৎ মোলারিটির সাথে আয়তনের একটা সম্পর্ক আছে। অর্থাৎ মোলারিটির সাথে যেহেতু আয়তনের সম্পর্ক আছে, তাহলে টেম্পারেচার বাড়ালে আয়তন বাড়ে, আর আয়তন বাড়লে মোলারিটিরও কি হবে? চেঞ্জ হবে। তার মানে বুঝতে পারতেছি আয়তনের সাথে মোলারিটির একটা সম্পর্ক আছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে তাপমাত্রার উপর নির্ভরশীল কি? মোলারিটি।
তাপমাত্রার উপর নির্ভরশীল কি মোলারিটি, ঠিক আছে। তাহলে তাপমাত্রার উপর নির্ভরশীল হচ্ছে মোলারিটি। তাহলে এখানে কি মোলারিটি আছে, এটা মিলিগ্রাম পার কেজি না, এটা মোলারিটি না, মিলিমোল পার লিটার, এটা হচ্ছে মোলারিটির একক। কেমনে দেখো, এই যে মোল পার লিটার না, তো এইখানে মোল পার লিটার হচ্ছে ঘনমাত্রার একক, তো এখানে জাস্ট মিলি দেয়া আছে, অর্থাৎ মিলি মোল পার লিটার, এটাই তো ঘনমাত্রা একক, ঠিক আছে। তো মিলি মোল পার লিটারটাকে মোল পার লিটারে তো আমরা কনভার্ট করতেই পারি। মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের মোলারিটির এককটা ফাইন্ড আউট করা। এখানে মোলারিটির একক একটাই আছে, যেটা হচ্ছে মিলি মোল পার লিটার, তাহলে এটাই হবে আমার কি আনসার। ওকে, আর একটাও এখানে আনসার না, মাইক্রোগ্রাম পার কেজি এটাও আনসার না, মাইক্রোগ্রাম পার মিলিগ্রাম এটাও আমার আনসার না। তুমি খুঁজবা যে মোলারিটির এককটা কোথায় আছে, তাহলে মাথায় রাখো মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, কারণ মোলারিটি ইকুয়াল টু N/V, যেখানে আয়তন আছে, আর তাপমাত্রা বাড়লে যেহেতু আয়তন বাড়ে, তার মানে আয়তন বাড়লে আবার মোলারিটিরও চেঞ্জ হয়, তার মানে বুঝতে পারতেছি মোলারিটির সাথে তাপমাত্রার একটা সম্পর্ক আছে, তাহলে বলতে পারতেছি মোলারিটি কি তাপমাত্রার উপর নির্ভরশীল। ওকে, তাই মোলারিটিটা হচ্ছে এর একক হচ্ছে মিলিমোল পার লিটার বা মোল পার লিটার। মোল পার লিটার হচ্ছে একক আর কি, তো এখানে জাস্ট তোমাকে একটু কনফিউজ করার জন্য মিলিটা দিয়েছে, তো মিলি দিলেও সমস্যা নেই, আলটিমেটলি এটা তো মোলারিটির একক, তাই না। ওকে, কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল, মোলারিটি, এই যে মোলারিটি পেয়ে গেছে, এটা হচ্ছে আমার আনসার। মোলালিটি কিন্তু আবার তাপমাত্রার উপর নির্ভরশীল না, কারণ মোলালিটিতে হচ্ছে শুধুমাত্র ভর আর ভর নিয়ে কাজ করা হয়, ঠিক আছে। মোলালিটিতে আমরা শুধুমাত্র ভর এবং ভর নিয়ে কাজ করি, এরকম আর কি, W/W। তো দ্যাটস ওয়াই হচ্ছে তোমার মোলালিটিটা তাপমাত্রার উপর নির্ভরশীল নয়। এরপরে 500 মিলিলিটার ডিসিমোলার দ্রবণে দ্রবীভূত সোডিয়াম কার্বনেটের পরিমাণ কত? এগুলো হচ্ছে আমরা আগে যে ম্যাথগুলো একদম শুরুর দিকে করছি ওই টাইপের ম্যাথ আর কি। আমাদের সোডিয়াম কার্বনেটের পরিমাণ বের করতে হবে, অর্থাৎ কি বের করতে হবে, ডাব্লিউ বের করতে হবে। তাহলে যেহেতু ডাব্লিউ বের করতে হবে, তাহলে আমরা হচ্ছে কি কি দেয়া আছে এটাকে লিখবো। ভি ইকুয়াল টু হচ্ছে 500 মিলিলিটার, এটাকে লিটারে কনভার্ট করব, তাহলে 0.5 লিটার এটা দেয়া আছে। এরপরে হচ্ছে আমার দেয়া আছে ডেসিমোলার, তাহলে এস এর মান কত, 0.1 মোলার। সোডিয়াম কার্বনেট অর্থাৎ Na2CO3, তাহলে এর আণবিক ভর আমরা জানি কত, 106, তাহলে ডাব্লিউ বের করতে হবে। তাহলে কোন সূত্রে নিব, W/M ইকুয়াল টু SV, যেখানে ভিটা লিটারে ইউজ করি আমি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হবে SVM। তাহলে এস হচ্ছে 0.1, ভি হচ্ছে 0.5, আর এটা হচ্ছে 106। তাহলে আমরা ক্যালকুলেশন করে দেখি কত আসে, 0.1 ইন্টু 0.5 ইন্টু 106, তাহলে এটার আনসার আসে 5.3। তাহলে 5.3 গ্রাম আমাদের কাঙ্ক্ষিত আনসার। তাই 5.3 গ্রামটা কি আমাদের কাঙ্ক্ষিত আনসার, আশা করি আমরা এটা বুঝতে পারছি। তাহলে এইখানে বেসিক্যালি হচ্ছে একটা জিনিস বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এই টাইপের ম্যাথগুলা তুমি জাস্ট ওই যে সূত্রে যে সিকোয়েন্স পড়েছিলাম না শুরুতে, ওটা হয়তো বা তোমাদের অনেকের মনে আছে, ওই সিকোয়েন্সটা যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের প্যারাটা একটু কমে যায়। তো ওই সিকোয়েন্সটা একটু আমরা মাথায় রাখবো, ঠিক আছে। ওই সিকোয়েন্সটা আমরা কি করবো, একটু মাথায় রাখবো, তাহলে আমাদের বাকি ম্যাথগুলো করতেও ইজি হবে। এই টাইপের রিলেটেড ম্যাথগুলো যেগুলো আছে স্পেশালি, এই টাইপের যে রিলেটেড ম্যাথগুলো আছে স্পেশালি, এগুলো করতে আমাদের একটু ইজিয়ার হবে। ওকে, অল রাইট, তাহলে হচ্ছে আমরা পরবর্তী ম্যাথটাতে যাই। পরবর্তী ম্যাথটাতেও দেখো সিমিলার টাইপের একটা ম্যাথ, যে তোমাকে হচ্ছে বলছে এখানে 100 মিলিলিটার ডিসিমোলার দ্রবণে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত আছে, কত গ্রাম মানে ডাব্লিউ চাইছে। তাহলে এখানে ভি হচ্ছে 100 মিলিলিটার, এস হচ্ছে 0.1 মোলার, তাহলে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু হবে, আমরা ডিরেক্ট লিখি SMV, যেখানে ভিটা লিটারে, এটা লিটারে নিলে 0.1 আসবে, 0.1 লিটার। তাহলে এখানে এস হচ্ছে 0.1, এম হচ্ছে 98, ভি হচ্ছে 0.1, তাহলে আলটিমেটলি এটার আনসার আসবে 0.98। তাহলে এটাই হবে আমার আনসার। 250 মিলিলিটার সেন্টিমোলার দ্রবণ যদি প্রস্তুত করতে চাই তাহলে হচ্ছে আমার কত গ্রাম অক্সালিক অ্যাসিড প্রয়োজন হবে, ঠিক আছে। 250 মিলিলিটার সেন্টিমোলার দ্রবণ যদি প্রস্তুত করতে চাই তাহলে কত গ্রাম অক্সালিক অ্যাসিড লাগবে। তাহলে এইখানে বেসিক্যালি ভি দেয়া আছে 250 মিলিলিটার, তাহলে এটাকে লিটারে নিলে আসবে 0.25 লিটার। সেন্টিমোলার, তাহলে ঘনমাত্রা কত হবে, 0.01 মোলার। এরপরে ডাব্লিউ বের করতে হবে, আর অক্সালিক অ্যাসিডে তাহলে আণবিক ভর এমটা লাগবে, তাহলে অক্সালিক অ্যাসিড কি H2C2O4, তাহলে এখানে দেখি আমরা এটার আণবিক ভর কত আসে, 2 + 24 +
64, তাহলে এখানে আসবে 26 4 30 90। এখন আমরা হচ্ছে ডাব্লিউটা বের করব, ডাব্লিউ ইকুয়াল টু এস এম ভি, যেখানে এসটা হচ্ছে 0.01 ইন্টু এম হচ্ছে তোমার 90 ইন্টু ভি হচ্ছে 0.25, তাহলে আলটিমেটলি কত আসে দেখি আমরা, 0.01 ইন্টু 90 ইন্টু 0.25, 0.01 ইন্টু 90 ইন্টু 0.25, তাহলে এটা আসবে 0.225। এই যে এটাই হচ্ছে আনসার। ওকে, এটা হচ্ছে আমার বেসিক্যালি আনসার। ওকে, আরেকটা কথা একটু বলে নেই যে তোমার হচ্ছে আমরা যেমন মোলারিটি সম্পর্কে পড়ছিলাম, মোলারিটিটা একটু এখানে যদি এক্সপ্লেন করি, মোলারিটির সংজ্ঞাটা একটু যদি বুঝো তাহলে একটু বেটার হয়। মোলারিটি হচ্ছে 1 লিটার দ্রবণে যত মোল সংখ্যা, ধরো 1 লিটার দ্রবণে যত মোল। মোলালিটিটা হচ্ছে যেটা ডাব্লিউ বাই ডাব্লিউ লিখছি, বেসিক্যালি এটা বুঝায় মোলালিটি আর কি, মোলালিটি। মোলালিটি, মোলালিটিতে যেমন তুমি দেখছো যে তাপমাত্রার উপর নির্ভরশীলটা মোলারিটি, কেন? কারণ এখানে আয়তন আছে। মোলালিটিতে কোনো আয়তন নাই, বুঝছো? মোলালিটিটা হচ্ছে ভর নিয়ে কাজ করে, এর জন্য ডাব্লিউ এখানে লেখা। তো এখানে হচ্ছে এটা হচ্ছে 1 কেজি, 1 কেজি দ্রবে, সরি 1 কেজি দ্রাবকে, 1 কেজি দ্রাবকে যত মোল আছে, যত মোল আছে। মোলারিটিটা হচ্ছে 1 লিটার দ্রবণে যত মোল আছে, মোলালিটিটা হচ্ছে 1 কেজি দ্রাবকে যত মোল আছে। এখন 1 কেজি দ্রাবক, এখানে কিন্তু দেখো কেজি আসতেছে, তাহলে কি গ্রাম আসতেছে, এখানে কি কোনো আয়তন আসতেছে না। দ্যাটস ওয়াই এটা মোলালিটিটা আয়তনের উপর নির্ভরশীল, তোমার মোলালিটিটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল না। তাহলে শুধুমাত্র মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল না। ওকে, কারণ এটা এখানে কোনো আয়তন নাই, এখানে জাস্ট 1 কেজি দ্রাবক, ভর চাইছে 1 কেজি দ্রাবকে যত মোল আছে। যেমন এখানে লিখলাম না ডাব্লিউ বাই ডাব্লিউ, এই ডাব্লিউটা হচ্ছে সেই 1 কেজি, 1 কেজি। আর এখানে ডাব্লিউটা বুঝাইছি যে ধরো এখানে মোল লিখছি না, মোলটাকে পরবর্তীতে যদি মানে ধরো এন আছে, এন এটাকে পরবর্তীতে কনভার্ট করে ডাব্লিউতে রূপান্তর করে যে ফর্মটা আসে ওটা এখানে লেখা। অর্থাৎ জিনিসটা এরকম হওয়ার কথা, এন বাই ডাব্লিউ, 1 কেজি দ্রাবকে যত মোল। এই মোলটাকে পরবর্তীতে যদি আমরা গ্রামে কনভার্ট করতে চাই, তাহলে কি করব, ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে আমরা এন এম দ্বারা গুণ দিব, তাহলে আমরা এই ডাব্লিউটা পেয়ে যাব। তো আমি একদম ফুল ফর্মটা লিখে দিছি, ডাব্লিউ বাই ডাব্লিউ। ঠিক আছে, যে মোল আছে কিন্তু মোলটাকে পরবর্তীতে কি করা যায়, পরবর্তীতে গ্রামে কনভার্ট করা যায়। আর নর্মালিটি তো আমরা জানি, নর্মালিটিটা একটু লিখে দেই। নর্মালিটিটা তো আমরা জানি, নর্মালিটির সূত্রটা হয়তো বা পড়ছো অনেকে। নর্মালিটি এটা সূত্র হচ্ছে এন দ্বারা প্রকাশ করি, এন ইকুয়াল টু হচ্ছে এস ইন্টু ই। অর্থাৎ মোলারিটির সাথে যদি তুমি তুল্য সংখ্যার গুণ দাও, মোলারিটির সাথে যদি তুল্য সংখ্যার গুণ দাও তাহলে নর্মালিটি পেয়ে যাবা। ঠিক আছে, তো নর্মালিটি বেসিক্যালি 1 লিটার দ্রাবকে যত গ্রাম তুল্য ভর আছে। ঠিক আছে, 1 লিটার দ্রাবকে যত গ্রাম কি আছে, তুল্য ভর, এটাই হচ্ছে নর্মালিটি। শেষ। তাহলে যদি জিজ্ঞেস করে যে নর্মালিটি কি তাপমাত্রার উপর নির্ভরশীল, হ্যাঁ এটাও তাপমাত্রার উপর নির্ভরশীল, কারণ এখানেও কি আয়তন আছে, যে এস ইকুয়াল টু আবার কি লেখো, এস ইকুয়াল টু এন বাই ভি লেখো না, তো দ্যাটস ওয়াই হচ্ছে তোমার এখানেও কি তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে মোলারিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, নর্মালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল, মোলালিটি তাপমাত্রার উপর নির্ভরশীল না, কারণ সেখানে আমরা ভর ইউজ করি, নট আয়তন। আশা করি এটা বুঝতে পারছি, এটা একটু ক্লিয়ার করে দিলাম। এরপরে 100 মিলিলিটার সেমিমোলার দ্রবণ তৈরি করতে কি পরিমাণ সোডিয়াম কার্বন প্রয়োজন, অর্থাৎ ডাব্লিউ চাই, সেটা নিজেরা করবা। আর সেমিমোলার তো জানো, এখানে এস এর মান কত হবে, 0.5 মোলার। এটা হচ্ছে এইচ ডাব্লিউ, নিজেরা করে কমেন্টে আনসার জানিয়ে দিও কষ্ট করে। পরের কোশ্চেনটাতে যাই। 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিশিষ্ট 250 মিলিলিটার দ্রবণে আরও 250 মিলিলিটার পানি যোগ করলে দ্রবণের ঘনমাত্রা কত হবে? তাহলে এখানে 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড বিশিষ্ট 250 মিলিলিটার দ্রবণে যদি আমি আরও 250 মিলিলিটার পানি যোগ করি তাহলে ঘনমাত্রা কত হবে, এটা আমাকে বের করতে হবে। তাহলে এটা কেমনে বের করতে পারি? প্রথমে যেহেতু এখানে এক পক্ষ বলছে সালফিউরিক অ্যাসিড, এটা কিন্তু ভাইয়া কি আদি আয়তন,
আর এই যে শেষ আয়তনটা কত হবে বলো তো? আগে ছিল 250 মিলিলিটার, এটার দ্রবণে আরও 250 মিলিলিটার যোগ করছে, তাহলে শেষ আয়তন হবে 250 প্লাস 250, তাহলে টোটাল কত হলো? 500 মিলিলিটার। কত ভাইয়া? 500 মিলিলিটার। আচ্ছা, বের করতে হবে পানি যোগ করলে ঘনমাত্রা কত, মানে হচ্ছে শেষ ঘনমাত্রাটা। কিন্তু এখানে একটা কথা, আমার এস ওয়ানটা লাগবে না, এস ওয়ানটা পাইলেই তো আমি হচ্ছে এস ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এস টু ভি টু দিয়ে এস টুটা বের করতে পারি, কিন্তু এস ওয়ান তো দেয়া নাই। তাহলে কি করবো? এস ওয়ানটা আমরা আগে বের করে নিব। তাহলে আমরা কীভাবে বের করতে পারি? আমরা জানি ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এস ভি, তাহলে সেখান থেকে এসটা বের করবো, এস ইকুয়াল টু ভিটা লিটার এখানে, সেখান থেকে আমি এসটা বের করতে চাইলে ডাব্লিউ বাই এম ভি হবে। তাহলে এখানে ডাব্লিউ কত? 24.5 দেয়া আছে, এই যে এটা। আর নিচে এম সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর 98, আর আয়তন কত? 250 মিলিলিটার, এটাকে লিটার নিলে 0.25 হবে। তাহলে দেখি আমরা এটা কত আসে, এটা কত আসে দেখি। 24.5 ডিভাইডেড বাই 98 ইন্টু 0.25, এটা আসে 1। তাহলে এস ওয়ানটা হচ্ছে আলটিমেটলি 1 মোলার আসে। তাহলে আমি এস ওয়ানটা পেয়ে গেলাম 1 মোলার। তাহলে আমরা এখন নতুন এস টুটা বের করব। তো এটা খেয়াল করো, ভি ওয়ান তোমার আদি আয়তন 250 মিলিলিটার ছিল, নতুন 250 মিলিলিটার যোগ করলে নতুন ঘনমাত্রা কত হলো? 500 মিলিলিটার। আচ্ছা, তাহলে আমরা সূত্রটা ইউজ করি, এস ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু এস টু ভি টু, বের করতে হবে এস টু। তাহলে এস ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই তোমার ভি টু ইকুয়াল টু হচ্ছে এস টু। তাহলে সুতরাং এস ওয়ানের মান কত? এস ওয়ানের মান হচ্ছে 1 ভি ওয়ান। আচ্ছা, এখানে মিলিলিটার রাখতে পারি, কোনো প্যারা নেই, কারণ দুই সাইডে মিলিলিটার আছে, কাটাকাটি যায়, তো প্যারা নেই, দুই সাইডে মিলিলিটার আমি বসাতে পারি, বলে দিয়েছিলাম এটা আগেই। তাহলে ভি ওয়ানটা হচ্ছে 250, ভি টুটা হচ্ছে 500। তাহলে এটার আনসার আসবে, দেখবা এটার আনসার আসে 0.5 মোলার। তাহলে এটাই হবে আমার আনসার, এই যে ঘনমাত্রা হবে 0.5 মোলার। ঠিক আছে, এটাই হবে আমার আনসার। তা জাস্ট ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে এস টুটা বের করবা, দ্যাটস ইট। ক্যালকুলেশন করে এস টুটা বের করলেই হয়ে যাবে। তো আশা করি আমরা এটা বুঝতে পারছি যে এটা হচ্ছে আমাদের এস ওয়ান ভি ওয়ানের যে ম্যাথগুলো আছে না, ওই টাইপের ম্যাথ। এস ওয়ান ভি ওয়ানের যে ম্যাথগুলো করছি আমরা, ওই টাইপের ম্যাথ। পরবর্তী ম্যাথটাতে যাই। 2 লিটার দ্রবণে 80 গ্রাম দ্রবীভূত হলে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত হলে ঘনমাত্রা কত? 2 লিটার মানে ভি এর মান আছে 2 লিটার, আর এনএইচ আছে 80 গ্রাম, মানে হচ্ছে ডাব্লিউর মান গ্রাম এককে, আর এম আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইডের 40। তাহলে এস যদি বের করতে হয় আমরা জানি ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এস ভি, যেখানে ভিটা লিটারে আছে। তাহলে সুতরাং এস ইকুয়াল টু হবে ডাব্লিউ বাই এম ভি, যেখানে ডাব্লিউ হচ্ছে 80, এম হচ্ছে 40, আর ইন্টু 2। তাহলে 40 দোকানে 80, 80 কাটাকাটি করলে 1 এম, তো এটা আসলে ক্যালকুলেটর ছাড়াই করা যায়, 1 মোলার। 500 ml ডেসিমোলার দ্রবণে কত গ্রাম সোডিয়াম কার্বনেট দ্রবীভূত থাকে? এই টাইপের ম্যাথ অনেক আসে, এটা নিজেরাই করবা। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো এখন প্যাটার্নগুলো। জাস্ট যে আমাদের ডাব্লিউ বাই এম ইকুয়াল টু এস ভি এই সূত্রটা ইউজ করতে হবে। নিচের কোনটির জন্য ডাব্লিউ বাই ডাব্লিউ প্রযোজ্য? ঠিক আছে, ডাব্লিউ বাই ডাব্লিউ কোনটার জন্য প্রযোজ্য? এই যে একটু আগে পড়েছিলাম, এটা হচ্ছে মোলালিটির জন্য প্রযোজ্য, তাই না? মোলালিটির জন্য, মোলালিটির সংজ্ঞা কী পড়ছিলাম, যে 1 কেজি দ্রবণে 1 কেজি দ্রাবকে যত মোল তোমার হচ্ছে যত মোল দ্রব আছে। তাহলে এখন ওই মোলটাকে পরবর্তীতে গ্রামে কনভার্ট করলে আমরা ডাব্লিউ বাই ডাব্লিউটা কি পেয়ে যাই। তাহলে এটাই হচ্ছে মোলালিটি, মোলালিটিটা হচ্ছে ডাব্লিউ বাই ডাব্লিউ, মাথায় রেখো। ডাব্লিউ বাই ডাব্লিউটা কি? মোলালিটি। দ্রবণে কোনটি তাপমাত্রার উপর নির্ভরশীল নয়? তাপমাত্রার উপর নির্ভরশীল না হচ্ছে মোলালিটি, আর বাকিগুলো সবগুলোই কি তাপমাত্রার উপর নির্ভরশীল, কারণ সবগুলোতে আয়তন আছে। নর্মালিটিতে আয়তন আছে, মোলারিটিতে আয়তন আছে, নর্মালিটিতে আয়তন আছে, পিপিএমে আয়তন আছে, তাই সবগুলোই তাপমাত্রার উপর কি নির্ভরশীল, শুধু মোলালিটিটা তাপমাত্রার উপর নির্ভরশীল না। অক্সিজেনের তুল্য ভর কত? তো যেহেতু অক্সিজেন একটা পরমাণু এখানে, তো পরমাণুর এখানে তুল্য ভরটা কীভাবে বের করবো? দেখো, তুল্য ভর ইকুয়াল টু পরমাণুর ক্ষেত্রে যদি কখনো তুল্য ভর বের করতে বলে, তাহলে তুল্য ভর ইকুয়াল টু বেসিক্যালি তুমি এর পারমাণবিক ভর, পরমাণুর ক্ষেত্রে বলছি, ঠিক আছে, পারমাণবিক ভর, বেশি উপরে চলে গেছে, পারমাণবিক ভর ডিভাইডেড বাই যোজনী, এটা দিলেই তুমি হচ্ছে বেসিক্যালি তোমার অক্সিজেনের তুল্য ভরটা পেয়ে যাবা। তাহলে অক্সিজেনের পারমাণবিক ভর কত? অক্সিজেন হচ্ছে 16, আর তার যোজনী কত? 2। তাহলে কত পাচ্ছি এখানে? 8। যদি জিজ্ঞেস করতো সোডিয়ামের তুল্য ভর কত, তাহলে আমরা বের করতাম সোডিয়ামের হচ্ছে আণবিক ভর কত? 20, পারমাণবিক ভর যেহেতু সোডিয়াম একটা পরমাণু 23, আর একে ডিভাইডেড করতাম 1 দ্বারা, তাহলে তখন হইতো 23, কারণ সোডিয়ামের যোজনী কত? 1। ম্যাগনেসিয়াম হইলে
তখন আমরা উপরে দিতাম 24, ম্যাগনেসিয়াম এটা হচ্ছে সোডিয়ামের জন্য তুল্য ভর। যদি ম্যাগনেসিয়াম বলতো তাহলে আমরা দিতাম উপরে 24 তার পারমাণবিক ভর, আর তার যোজনী কত 2, তাহলে এটা আসতো আনসার 12। ওকে, এটাই হচ্ছে আমার বেসিক্যালি আনসার। তাহলে পরমাণুর কিভাবে তুল্য ভর বের করতে আশা করি বুঝতে পারছি, জাস্ট পারমাণবিক ভরটাকে যোজনী দ্বারা ভাগ করব। ওকে, আচ্ছা যদি তোমাকে বলতো কোন একটা অ্যাসিডের তুল্য ভর বের করো, অ্যাসিড বা সাপোজ তোমাকে বললো যে সালফিউরিক অ্যাসিড H2SO4, এটার যদি তুল্যভর বের করতে বলতো তাহলে তুমি কি করতা, তখন তুমি উপরে দিতা আণবিক ভর, কি দিতা আণবিক ভর, আর নিচে দিতা হচ্ছে তুল্য সংখ্যা, নিচে কি দিতা তুল্য সংখ্যা, ইকুইভ্যালেন্ট নাম্বার, তুল্য সংখ্যা। তখন এটার তুল্যভর হইতো সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর হচ্ছে 98, তুল্য সংখ্যা হচ্ছে 2, তাহলে এটা আনসার আসতো 49। ওকে, আর সালফিউরিক অ্যাসিডের কেন তুল্য সংখ্যা 2 হয় এটা আমরা অলরেডি জানি, কারণ সালফিউরিক অ্যাসিডের দুইটা H+ আছে, দুইটা H+ অ্যাসিডের ক্ষেত্রে যতগুলো H+ ততগুলোই তুল্য সংখ্যা, দ্যাটস এটা হচ্ছে 2 হবে। আশা করি আমরা বুঝতে পারছি যে কিভাবে পরমাণুর ক্ষেত্রে আমরা তুল্যভর বের করব, কিভাবে একটা অণুর ক্ষেত্রে আমরা কিভাবে তুল্যভর বের করব। ওকে, 1 ppm বলতে কি বোঝায় এটা তো বলে দিছিলাম, মিলিগ্রাম পার লিটার। তাহলে দেখো অপশন এখানে কোথাও আছে নাকি, এই যে মিলিগ্রাম পার লিটার, 1 মিলিগ্রাম পার লিটার পেয়ে গেছে আমার আনসার। নিচের কোন মানটি 1 ppm, তাহলে মিলিগ্রাম পার লিটার খুঁজো, এই যে 1 মিলিগ্রাম পার লিটার, এটাই আনসার। একটি পানির নমুনায় দ্রবীভূত আছে অক্সিজেন, এর ঘনমাত্রা দেয়া আছে ppm এককে কত হবে এটা বের করতে হবে। তাহলে এটা কি ঘনমাত্রা দেয়া আছে না, 2 × 10⁻⁻⁴, অক্সিজেনের ঘনমাত্রা দেয়া আছে 2 × 10⁻⁻⁴ মোলার। মোলারটাকে আমরা কিভাবে লিখব, মোল পার লিটার বলে দিছিলাম। আমার উদ্দেশ্য হচ্ছে মিলিগ্রাম পার লিটারে কনভার্ট করা, তাহলে এখানে আছে মোল পার লিটার। তাহলে এটাকে গ্রামে কনভার্ট করতে হলে কি করতে হবে, মোল থেকে গ্রামে গেলে আণবিক ভর দ্বারা গুণ দিতে হবে। তাহলে অক্সিজেন আণবিক ভর কত বলো তো, অক্সিজেন এটা অণু, আণবিক ভর হচ্ছে 32, তাহলে 32 দ্বারা যদি গুণ করি তাহলে গ্রাম পার লিটার পাবো। এরপরে এটাকে যদি আমি 1000 দ্বারা গুণ করি, এই যে 32 × 1000, তাহলে মিলিগ্রাম পার লিটার পেয়ে যাব। তাহলে এরপর থেকে একবারে 1000 লিখে দিব, আণবিক ভর × 1000 লিখবো, আশা করি তোমরা বুঝবা, ঠিক আছে। কারণ গ্রামটাকে পরবর্তীতে মিলিগ্রাম নিতে হলে 1000 দ্বারা গুণ দিতে হয়। তাহলে আমরা দেখি এখানে আনসার কত আসে, আমার এখানে আনসার আসবে 6.4, তাহলে এটা হচ্ছে আমার আনসার, এটা আনসার হচ্ছে 6.4। ওকে, পরবর্তী কোশ্চেনটা, 200 মিলিলিটার 10% HCl দ্রবণে ঘনমাত্রা ppm এককে কত, তাহলে ppm বের করতে হবে, অর্থাৎ মিলিগ্রাম পার লিটার। তাহলে আমার এখানে দেয়া আছে কি 10% HCl, তাহলে এটাকে আমি একটা কাজ করি, মোল পার লিটারে কনভার্ট করে ফেলি। তাহলে এটারে মোল পার লিটারে কনভার্ট করতে হলে এস বের করতে হবে, এই যে পার্সেন্ট থেকে মোলারে যেতে হবে, তাহলে 10 × x পার্সেন্টেজ, এক্স এর মান কত 10, এই যে 10, আর ইন্টু 10, এই 10টা তো ফিক্সড, ডিভাইডেড বাই এম কত আণবিক ভর। হাইড্রোজেন ক্লোরাইড বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটার আণবিক ভর হচ্ছে 36.5, তাহলে এটার আনসার একবারে দেখি কত আসে, এটার আনসার একবারে আসবে 100 ডিভাইডেড বাই 36.5, তাহলে এটা আসে হচ্ছে 2.74, 2.74। এটা কি মোল পার লিটার বা মোলার, তাহলে এটাকে মিলিগ্রাম পার লিটারে গেলে কি করতে হবে, প্রথমে গ্রাম পার লিটারে যেতে হলে এটাকে আণবিক ভর দ্বারা গুণ করবো, অর্থাৎ 36.5, তারপরে গ্রাম পেয়ে গেলাম, এরপরে মিলিগ্রামে যেতে হলে 1000 দ্বারা গুণ দিতে হলো, ডিরেক্ট করে ফেললাম, তাহলে মিলিগ্রাম পার লিটার। তাহলে দেখো এটা কত আসে, এটা যেটা আসবে ওইটা হচ্ছে আমার আনসার। তাহলে দেখি এটা কত আসে, ইন্টু 36.5 ইন্টু 1000, তাহলে 1 × 10⁻⁻5 ppm, এটা হচ্ছে আমার আনসার। ওকে, তাহলে তুমি বলতে পারো ভাই 200 মিলিলিটারটা কি লাগবে, না 200 মিলিলিটার ছাড়াই আমরা এই ম্যাথটা করে দিছি, 200 মিলিলিটারটাকে ইউজ না করে আমরা হচ্ছে এই ম্যাথটাকে করতে পারবো, ঠিক আছে। এটা আমার এখানে আমি যে প্রসেসে করাইছি ওই প্রসেসে 200 মিলিলিটারটা কাজ লাগবে না। ওকে, পরের কোশ্চেনটা, 3 × 10⁻⁴ মোলার, এটার কপার 2+ দ্রবণের ppm কত, তাহলে চলো আমরা বের করি। তাহলে এটা হচ্ছে মোল পার লিটারে দেয়া আছে নিশ্চয়ই, তাহলে 3 × 10⁻⁴ মোল পার লিটার, এটাকে মিলিগ্রাম পার লিটারে নিব, তাই না। তাহলে প্রথমে গ্রাম পার লিটারে নিতে হলে আণবিক ভর কপারে কত 63.5 ইন্টু 1000 দিব মিলিগ্রাম পার লিটারে নেওয়ার জন্য, তাহলে দেখি এটা কত আসে, যেটা আসবে ওইটা হচ্ছে আমার আনসার। তাহলে আমরা দেখি এখানে কত আসে, এটা আসছে হচ্ছে 19.05, এই যে এটা হচ্ছে আনসার 19.05 ppm।
পরবর্তী কোশ্চেন, এখানে আবারও যে ঘনমাত্রা দেয়া আছে, তাহলে ঘনমাত্রা দেয়া থাকলে পিপিএমটা বের করবো। এটা আপাতত আমি যে নিয়মে করাচ্ছি ওই নিয়মে লাগবে না, ঠিক আছে? তাহলে যে ঘনমাত্রা দেয়া আছে 0.01 মোল পার লিটার কার? পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7। তাহলে এখন এটাকে আণবিক ভর দ্বারা গুণ দিব, এরপর 1000 দ্বারা গুণ দিব, তাহলে মিলিগ্রাম পার লিটার পেয়ে যাব। তো এটার আণবিক ভরটা আমরা বের করি একটু। তাহলে এটা হচ্ছে 39 × 2 প্লাস ক্রোমিয়ামের 52 দশমিক সামথিং, তো আমি 52 ধরে নিচ্ছি, প্লাস 16 × 7, তাই এটা 294 সামথিং আসে আর কি। তাহলে 294 লিখি এখানে, 294 × 1000, তাহলে মিলিগ্রাম পার লিটার পেয়ে গেলাম। তাহলে দেখি এটার আনসারটা কত আসে আমাদের। 294 × 0.01 × 1000, তাহলে এটা আসে 2940 ppm, এটা আনসার। পরের কোশ্চেনটাতে যাই। আয়তন নিয়ে আমাদের মাথা ঘামানো লাগবে না, পিপিএম বের করতে হবে। তাইলে এখানে 0.03 মোল পার লিটার, মোলার মানেই মোল পার লিটার কার? সোডিয়াম কার্বনেট Na2CO3। তাহলে এটাকে গ্রাম পার লিটার, তারপরে মিলিগ্রাম পার লিটার, তাহলে ডিরেক্ট 0.03 × 106 গ্রাম পার লিটার পেয়ে গেলাম। এরপর মিলিগ্রাম পার লিটার গেলে 1000 দ্বারা গুণ দিব। তাহলে দেখি এটা কত আসছে আমাদের। 0.03 × 106 × 1000, এটা আসবে 3180। তা 3180 এখানে কোথায় আছে? এই যে এটা হচ্ছে আনসার। 31.80 × 10⁻², মানেই 3180। এরপরে 0.05 গ্লুকোজ দ্রবণের ঘনমাত্রা পিপিএম এককে কত হবে? তাহলে 0.05 গ্লুকোজ দ্রবণ, গ্লুকোজের সংকেত কি? C6H12O6, এটা হচ্ছে গ্লুকোজের সংকেত। তাহলে এটার পিপিএমটা বের করতে হবে। তাহলে এইটা, তাইলে আমরা 0.05 মোল পার লিটার, তাই না? এটা দেয়া আছে, তাহলে এটাকে 0.05 গ্রাম পার লিটার গেলে এই গ্লুকোজের আণবিক ভরটা বের করা লাগবে। তো চলো এটার আণবিক ভরটা বের করি। কার্বন 6টা, তাই না? তাহলে 12 × 6 দাও, প্লাস ব্র্যাকেট হাইড্রোজেন 12টা, প্লাস অক্সিজেন 6টা, 16 × 6, এটা আসে 180। তাহলে ইন্টু 180 দাও, ইন্টু 1000, তাহলে দেখি কত আসে আমাদের। ইন্টু 1000 ইন্টু 0.05, হ্যাঁ 9000 ppm, এটা হচ্ছে আমাদের আনসার। তারপরে হচ্ছে 500 ml 0.05 সালফারিক অ্যাসিডের ঘনমাত্রা এককে ppm কত? ঘনমাত্রা ppm একক কত? তাইলে হচ্ছে এই যে 500 ml, এটা নিয়ে চিন্তা করা লাগবে না, আমরা যেভাবে করছি ওভাবেই যাব। তাহলে সালফারিক অ্যাসিড, তাই না? H2SO4, তাহলে এখানে একবারে করি, এটা 0.05 × 98 × 1000, তাহলে এটা কত আসে দেখি। এটা 4900 আসার কথা, 4900 আসার কথা। 0.05 × 98 × 1000, হ্যাঁ 4900, এটাই আনসার আমাদের। তারপরে নাইট্রিক অ্যাসিডের দ্রবণের ঘনমাত্রা পিপিএম কত? তো আমার আণবিক ভরটা লাগবে এখানে। নাইট্রিক অ্যাসিডের 1+ বা হাইড্রোজেন নাইট্রেট এটার নাম, 1 + 14 + 48, তাহলে এটা কত আসবে বলো তো? 63। তাহলে 0.5 × 63 × 1000, তাহলে এটা কত আসা উচিত বলো তো? এটা আসা উচিত 31500। তাহলে এটার আনসার হচ্ছে 31500, এটাই হচ্ছে আমার আনসার। এরপরে 0.025, চলো এটাও ধূপধাপ বের করে ফেলে একদম। 0.025 × 106 × 1000, দেখি এটা কত আসে। এখন তো বুঝতে পারছো শর্টকাটটা কি করতেছি আমরা। জাস্ট ঘনমাত্রা থাকলে আমরা ওইটার সাথে আণবিক ভর এবং 1000 গুণ করতেছি, তারপর মিলিগ্রাম পার লিটারটা পেয়ে যাচ্ছি। মিলিগ্রাম পার লিটার মানে আমার ppm। তাহলে 1000 × 106 × 0.025, এটা আসে 2650, তার মানে তোমার 2.65 × 10⁻³ হবে, এটাই আনসার। এরপর সোডিয়াম হাইড্রোক্সাইডের 2.5% দ্রবণের ঘনমাত্রা, তাহলে আমার এসটা আগে লাগবে, অর্থাৎ মোল পার লিটারটা। তাহলে 2.5 × 10/40, তাহলে এটা আসে 25/40 দাও, তাহলে যেটা আসে এটাই 0.625। 0.625 এটার সাথে কি করব? 40 গুণ করব, তারপর 1000 গুণ করব, তাহলে যেটা আসবে ওইটা আনসার। এটার সাথে 40 গুণ × 1000,
তাহলে আসে 25,000। 25,000, তাহলে কোনটা আসবে আনসার? এই যে এটা হচ্ছে আমার কি 25,000, 2.5 ইন্টু 10⁴, এটাই হচ্ছে আমার আনসার। ওকে, তাহলে এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের আনসার। শেষ আমাদের হচ্ছে আজকের এমসিকিউ ক্লাসের অর্ধেক। আজকে না, আজকের ক্লাসের তো এতটুকু শেষ। বেসিক্যালি যেটা বলতে চাচ্ছিলাম যে আমাদের এই অধ্যায়ের অর্ধেক পার্টটুকু আমাদের শেষ মোটামুটি। যে টাইপের আছে এগুলো আশা করি তুমি দেখে ফেলছো। যে তোমার প্রথমে আমরা দেখছিলাম মূল সংখ্যার যেই সূত্রগুলো আছে, বড় সূত্রের সিকোয়েন্স, এগুলোর ম্যাথ দেখছি। এরপরে হচ্ছে পিপিএম এর ম্যাথ দেখছি, ঘনমাত্রার ম্যাথ দেখছি, তারপর আবার উইকিক নিয়মের ম্যাথগুলো দেখছি। এই টাইপের ম্যাথগুলোই চলে আসে। এরপরে আমাদের যে পার্ট 2, ওই পার্টে আমরা ইনশাল্লাহ জারণ বিজারণ নিয়ে আলোচনা করব, অম্লত্ব ক্ষারকত্ব নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ওই পার্টটা দ্রুতই তোমরা পেয়ে যাবা। তো আশা করি আজকের ক্লাসে তোমাদের অনেক ভালো লাগবে। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিও। শেয়ারিং ইজ কেয়ারিং। ওকে, তাহলে সবাই ভালো থেকো এবং পড়াশোনা করো। আর দেখা হবে আবারও নতুন আরেকটি ক্লাসে। আল্লাহ হাফেজ সবাইকে, টাটা, আসসালামু আলাইকুম।